সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বেলায়েত। আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। আমাদের পরিবারটা রাজধানী ঢাকারই কোনো একটা ভাড়া পরিবারের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমি শুনেছিলাম যে আমার জন্মস্থান এই ঢাকাতেই হয়েছে এবং আমার বাবার জন্ম কুমিল্লাতে। কুমিল্লাতে একটা সময় আমাদের জায়গা সম্পত্তি এবং প্রপার্টি ছিল। আমার বাবা এইসব বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে আমার বাবা ঢাকায় আসে ব্যবসা করার জন্য। একটা সময় নাকি আমাদের গাড়ির ব্যবসা ছিল। আমার বাবা নাকি গাড়ির ব্যবসা করত এবং দুর্ভাগ্যবশত বাবার দুইটা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট করে এবং ওই গাড়ি অ্যাক্সিডেন্টের পরে আমার বাবা সম্পূর্ণভাবে বসে যায়। রাজধানী ঢাকাতে যদিও আমার জন্ম হয়, কিন্তু রাজধানী ঢাকাতে আমাদের নিজেদের কোনো বাড়ি নাই। জন্মের পর থেকে আমরা এক এক বছর এক এক জায়গায় ভাড়া থাকি। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটায়। আমার কোনো ভাই বোন নেই, যার কারণে বাবা মা দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি এও শুনেছিলাম যে গ্রামে নাকি যে আমার দাদা দাদি ছিল তারা নাকি মারা গেছে এবং আমার একজন কাকা গ্রামে আছে, কিন্তু কখনোই আমরা ওই কাকাকে দেখার জন্য আমাদের ওই গ্রামের বাড়িতে যাই নাই। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি রাজধানী ঢাকার কোনো একটা স্কুলে পড়াশোনা করতাম, আর আমার বাবা ওই মুহূর্তে টিকিট বিক্রি করতো, বাসের টিকিট বিক্রি করতো। তো টিকিট বিক্রি করে আসলে আমার বাবা যে টাকা ইনকাম করতো সেই টাকা দিয়ে পরিবার চালানোটা খুব বেশি কষ্টসাধ্য হয়ে পড়লো। আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করতে পারি এবং ক্লাস 9-এর পরে আমার পক্ষে আর পড়াশোনা করা হয় না। আমি আর পড়াশোনা করতে পারি না, কারণ আমার পড়াশোনার খরচ আমার বাবা লোকাল বাসের টিকিট বিক্রি করে কোনোভাবেই দিতে পারতেছিল না। একটা সময় পরিবারের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়, দুর্দশা দেখা যায়। ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার বাবা তখন আমাকে বলে যে তুমি কোনোভাবেই ইনকাম করতে শুরু করো। তখন বাবা আমাকে একটা বড় গাড়ির গ্যারেজে চাকরি নিয়ে দেয়। আমি ছোটোবেলা থেকে আমার চেহারার প্রতি খুব বেশি যত্নবান ছিলাম। আমি অনেক বেশি রূপচর্চা করতাম, একদম মেয়েদের মতো। তো যখন আমার বাবা আমাকে গাড়ির গ্যারেজে চাকরি দিল, ওই সময় দেখা যায় যে বেশিরভাগ সময় কালি ছালির মাঝে কাজ করতে হয়। আমি কোনোভাবেই নিজেকে ভালো কোনো অবস্থানে নিতে পারতেছিলাম না এবং খুব বেশি খারাপ লাগতেছিল যে গায়ের মধ্যে অলওয়েজ কাদা কালি এসব লাগে, খুব খারাপ লাগে। একটা পর্যায়ে আমি ওই কাজটা বন্ধ করে দিই, কাজটা আমি করি না। না করার পরে আমি আবারও বাসায় চলে আসি। মা ওই মুহূর্তে আমার বাবাকে বলে, একটা কাজ করো না, ওই ছেলেটারে বলো যে তুমি যেরকম করে সবসময় শার্ট প্যান্ট পরে থাকো, ভালো অবস্থানে থাকো, রাস্তার পাশে বসে টিকিট বিক্রি করো, ওকে বলো এরকম করে টিকিট বিক্রি করার জন্য। তখন আমার বাবা আমার মাকে বলেছিল যে দেখো, বেলায়েতের বয়স এখন অনেক কম, সে যদি টিকিট বিক্রি করে তাহলে ওই টিকিট বিক্রির মাঝে তার কোনো ফিউচার নাই। সে সারা জীবন ওই টিকিটে বিক্রি করবে, তার কোনো প্রমোশন হবে না এবং সে আমার মতোই তার জীবনটাকে দুঃখে দুঃখে কাটাবে। কিন্তু আমার এই ছেলেটা যদি গাড়ির গ্যারেজে চাকরি করে, একটা সময় ও অনেক বড় মিস্ত্রি হবে, আর একটা মিস্ত্রি মাসে 50,000 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে ও মোটা অঙ্কের টাকা ইনকাম করার জন্য একটা কিছু কাজ শিখলে এটা একটা সময় কাজে লাগে। এই কথা হচ্ছে আমার বাবা আমার মাকে বলে, মানে আমার মা বাবা আমার মাকে বলে। তো বলার পরে আমার মাও সেমভাবেই বলে যে না, ও পারবে না, ওরা এগুলো দিও না। এবং সবশেষ আমার বাবা বাধ্য হয়ে আমাকে বলেছে, বাবা যেখানে টিকিট বিক্রি করে সেখানেই বাবা আমাকে একটা চাকরি নিয়ে দেয়। আমার বয়স তখন অনেক কম। অনেকে আমার বাবাকে বকাবাধ্য করতো, যেটা কেমন কথা, ছেলেকে এই বয়সে আপনি টিকিট বিক্রি করতে নিয়ে আসছেন, এটা তো ভালো হয় না, এটা হতে পারে না। কিন্তু এরপরে আমার বাবা সেম একইভাবে কোনো কথাবার্তা না বলেই আমাকে ওই টিকিট বিক্রির মধ্যে লাগাই দেয়। এই টিকিট বিক্রি করতে করতে আমার জীবন থেকে প্রায় 3টা বছর কেটে যায়। আমি রাজধানী ঢাকারই কোনো একটা জায়গায় আমি লোকাল বাসের টিকিট বিক্রি করতাম। এমন করেই আমার সময়গুলো কাটে। জীবনের 3টা বছর পার হওয়ার পরে জীবনের প্রতি আমার কিন্তু কোনো রকমের টার্গেট নেই। হয় না যে একটা মানুষের টার্গেট আছে, সে বড় হয়ে এটা করবে ওটা করবে, জীবনের একটা লক্ষ্যে পৌঁছাবে, কোনো একটা টার্গেট মানুষের থাকে। কিন্তু আমার জীবনে সেরকম কোনো টার্গেট নাই। আমার জীবনে একটাই টার্গেট, সেটা হচ্ছে খেয়ে পরে বেঁচে থাকা। এমন করে 3 বছর কেটে যাওয়ার পরে আমার মা আমার নানু বাড়িতে যায়। আমার নানু বাড়িও কিন্তু কুমিল্লাতে ছিল। তো এর মাঝে মা প্রতি বছরে আমার নানু বাড়িতে যাইতো, যদি আমরা আমাদের গ্রামের বাড়িতে যাইতাম না। তো নানু বাড়ি থেকে আসার পরে আমার মা একদিন রাতের বেলা আমার বাবাকে বলতেছিল, আমি কথাটা নিজের কানে শোনা, আমি মেয়ে বসে আছে বারান্দায়, মা বলতেছে একটা মেয়ে পাইছিলাম আমার বাপের বাড়িতে, মেয়েটা দেখতে অনেক সুন্দর এবং মেয়ের বাবাও বিদেশ থাকে, মোটামুটি 5-6 লাখ টাকা মেয়ের বাবা বলছে দিবি, যদি কোনো ভালো ছেলে পায়। তবে মেয়েটা একটুখানি কালসা টাইপের, মানে একটু কালো, কিন্তু মেয়েটা অনেক ভালো এবং 5-6 লাখ টাকা দিবে। যদি ওরকম কোনো ভালো বিত্তশালী কোনো ছেলে পায় তাহলে ওই ছেলের কাছে বিয়ে দেবে। এখন আমাদের বেলায়েত তো দেখতে অনেক সুন্দর, লম্বা ফর্সা বা সব দিক থেকে অনেক পারফেক্ট। এখন তুমি যদি বলো তাইলে
আমি হচ্ছে মেয়ের বাবার সাথে কথা বলতে পারি, আমার বাবাকে বলে। তো আমি জানি না আসলে বাবা মা কথাগুলো বলতেছে আমাকে শোনানোর জন্য নাকি তারা এমনি এমনি বলতেছিল। তো আমার বাবা বলে ভালোই তো, তুমি হচ্ছে মেয়ের বাবার সাথে কথাবার্তা বলো, যদি ফাইনাল হয়ে যায় তাহলে তো খুব ভালোই হয়। মা বলে আচ্ছা ঠিক আছে, এই বলে তারা কথা শেষ করলো। আমি তখন রাতে ঘুমাইতে গেলাম। সকালবেলা আমি আর বাবা একসাথে টিকিট বিক্রি করার জন্য কাউন্টারে গেলাম। আমি বসে আছি, দুপুরের দিকে একটু ঝামেলা কম থাকে, একটু প্যাসেঞ্জার কম থাকাতে আমার বাবা তখন আমাকে বলতেছে যে বেলায়েত, তোর একটা কথা বলবো, এখন কিভাবে বলবো আমি আসলে বুঝতেছি না। এরকম করে আমি জানি বাবা ওই কথাটাই বলবে যেটা কালকে রাতে আমি শুনেছিলাম। আমি তারপরে ওই না শোনার অভিনয় করে বাবাকে বলতেছিলাম যে ঠিক আছে বলো না, কি বলবা। আমার বাবা বলে আচ্ছা আমরা কি সারা জীবন এভাবে টিকিটই বিক্রি করব? আমাদের কি কোনো ফিউচার নাই? আমরা কি ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো না? আমি তো জীবনে ব্যবসা বাণিজ্য করে অনেক মাইর খেলাম, অনেক টাকা পয়সা লস হইলো। এখন আমি চাচ্ছি অন্তত তোর মাধ্যমে কিছু একটা করার জন্য। এখন তোকে দিয়ে তোর জীবনটাতে এভাবে আর কাটতে পারে না, তুই কিছু একটা কর। তো আমি তখন বাবাকে বললাম যে ঠিক আছে কি করব তুমি আমারে বলো। বাবা আমাকে বলে যে অন্তত একটা সিএনজি কিনেও যদি তুই চালাস তাহলে মাসে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবি, একটা সিএনজি কিনে চালালেও, আমাকে এটা বলে। তো আমি তখন বললাম সিএনজি কিনে চালাবো, তো সিএনজি কিনতে তো টাকা লাগবে, অনেক টাকার প্রয়োজন না? আমার বাবা বলে কালকে রাতে তোর মা একটা অফার দিয়েছিল, এমন এমন করে কালকে রাতের ঘটনা আমাকে বলতেছে। আমি তখন বললাম বাবা আমি যতটুকু পড়াশোনা করছি বা যে পরিবেশে আমরা বড় হয়েছি সেই পরিবেশে একটা মেয়েকে বিয়ে করার জন্য যৌতুক নেওয়াটা কি ঠিক হবে? আমার বাবা বলে যে যৌতুক কোনটা, যেটা মেয়েকে প্রেশার দিয়ে মেয়ের পরিবার থেকে টাকা আনা ওইটাকে বলে যৌতুক। আর মেয়ের পরিবার যদি ইচ্ছে করে আমাদেরকে দেয় তাহলে এটা যৌতুকের পর্যায়ে পড়ে না। মেয়ের বাবা তো ইচ্ছে করেই দিতে চায় এবং মেয়ের বাবা বিদেশে থাকে, দিলে সমস্যাটা কি? তো আমি তখন বললাম যে তোমরাই ভালো বুঝো, কিন্তু আমার ওই সময় কোনো রিলেশন নাই, আমি কাউকে ভালোবাসি না, কাউকে পছন্দও করি না। এমন না যে কারোর সাথে আমার কোনো রিলেশন আছে, এরকম কিন্তু না। তো এই জন্য আমি আমার বাবাকে বললাম যে ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। এবার দেখলাম যে বাবা মা মোটামুটি বিয়ের কথাবার্তা ফাইনালে করে ফেলছে একরকম। তার কয়েকদিন পরেই আমার বাবা মা দুজনে আমাকে বলতেছে যে ঠিক আছে চল এখন তো নানু বাড়িতে যাবো, মেয়েটাকে দেখতে যাব। আমার কাছে মনে হয় আমি প্রায় 6 থেকে 7 বছর পরে আমার নানু বাড়িতে যাচ্ছি। আমার খুব গ্রামের দিকে আমার যাওয়াই হয় না আর কি। আমরা ঈদ বলেন বা যে কোনো ইসলামিক অনুষ্ঠান বলেন সব কিছু আমরা ওই ঢাকাতেই করি, ঢাকার বাইরে যাই না। দেন তখন বাবা মায়ের সাথে প্রথম নানু বাড়িতে গেলাম, প্রায় 7 বছর পরে যাওয়ার পরেই আমার মা আমাকে ওই মেয়েটাকে দেখালো। তো মেয়েটা ঠিক আছে, মেয়েটা সব দিক থেকে পারফেক্ট, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে মেয়েটা অনেক শুকনা, এত যে শুকনা আসলে বলার মতো না, মনে হয় যেন বাতাস আসলে পড়ে যাবে। আমার মা বলছিল যে মেয়েটা কালসা, কালো, কিন্তু কালোও না, মেয়েটা কিন্তু ফর্সাই আছে, বাট অনেক শুকনা। তো আমিও চিন্তা করলাম, আমার মা বলতেছে তোরও বয়স কম, মেয়েরও বয়স কম, তাইলে মানাবে ভালো, এটা আমাকে বলে। তো তারা ওখানে বিয়ের কথাবার্তা দিন তারিখ সব কিছু ঠিকঠাক করে ফেলে, আমার সামনে সব ঠিকঠাক করে। তো যাই হোক, এরপরে 1 সপ্তাহ পরে বিয়ের সব কিছু হবে। আমরা ওই বাসা থেকে, আমরা যে বাসায় ভাড়া থাকি, ওই বাসার বাড়িওয়ালার বা যারা আত্মীয় স্বজন আছে বা আমাদের আশেপাশে ফ্ল্যাটে যারা থাকে, কারণ এরাই তো আমার আত্মীয়, আমাদের তো কোনো গ্রাম নাই। তো এই জন্য সবাইকে নিয়ে তখন আমরা কুমিল্লার ওখানে যাই এবং সেদিন আমি বিয়ে করে আমার বউ নিয়ে কুমিল্লা থেকে আমি আবারও ঢাকায় চলে আসি। তো বিয়ের সাথে কমপ্লিট হলো, বউ নিয়ে ঢাকাতে আসলাম। ঢাকায় আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, আমাদের বরযাত্রী গাড়ি ঢাকায় পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। তো সে রাতে আবার অনেক মেহমান থাকে, যেহেতু আমরা একটা ফ্ল্যাটে ফ্ল্যাটে ভাড়া থাকি, তো সেখানে দেখা যায় রুম খুবই কম। তো এত মানুষের ভিড়ে তো আসলে বাসর ঘরের জন্য এক্সট্রা কোনো রুম নাই। তো সে রাতে আর আমার বাসর ঘর হলো না, আমি আমার বন্ধু বান্ধবের সাথে ঘুমাইলাম, আর মেয়ে গিয়ে আমার আম্মা এবং আমার অন্য আত্মীয়ের সাথে ঘুমাইলো। তো যাই হোক, এরপরের দিন মেয়েকে এর 2 দিন পরে মেয়ের পরিবারকে যেতে বলছে, কারণ ওই দিন গেলে তো আর হলো না, যেহেতু আমাদের বাসায় একটু ঝামেলা ছিল। তো এর পরের দিন মেয়ে তখন আমাদের সবার সাথে মিশতেছে, থাকতেছে বা ভালোই। পরে আমাদের বাসর ঘর হলো এরপরের রাতে। তো বাসর ঘরে যাওয়ার পরে আমার কাছে যেটা মনে হলো যে আমি এই মেয়ের গায়ে কি হাত দিব, মেয়েকে দেখলে আমার কান্না আসতেছে। ওর শরীরের হাড্ডিগুলো যেন কাউন্ট করা যাবে, কয়টা হাড্ডি শরীরে আছে এগুলো গণা যাবে। তো আমি চিন্তা করতেছি যে এরকম হ্যাংলা, এরকম একটা মেয়ে, ও খেয়ে মোটা হোক তাহলে ওর সাথে আমার কিছু একটা হবে। এই পর্যন্ত আমি ওর গায়ে হাত দিলে আমার নিজেরই কষ্ট লাগে। তো সে রাতে আমরা ঘুমিয়ে গেলাম। তো পরের দিন আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন গেল, গিয়ে আবার ওকে নিয়ে আসলো। এরপর আবার আমরা গিয়ে আবার ওকে নিয়ে আসলাম। এমন করে আমাদের প্রায় বিয়ের 15 দিন কেটে গেল। কিন্তু 15 দিন পরেও আমি কোনোভাবে তার সাথে কোনো রকম সম্পর্কে লিপ্ত হচ্ছি না, কারণ ওই সমস্যা একটাই, তারে দেখলে আমার ভয় লাগে যে একদম কঙ্কালের মতো মনে হয়। তো তখন আমার মায়ের কাছে সম্ভবত মেয়ের মা ব্যাপারটা শেয়ার করে, মেয়ে সম্ভবত তার মাকে বলে ফোনের মাধ্যমে। বললে পরে একদিন মা আমাকে জিজ্ঞেস করে, কিরে বেলায়েত, তোর কি মেয়ে পছন্দ হয় নাই, কোনো সমস্যা আছে আমাকে বলে। আমি বললাম না মা, মেয়ে তো আমার পছন্দই হয়েছে, এবং পছন্দ না হলে কি আর আমি বিয়ে করি? তোমরা তো জোর করে বিয়ে করাও নাই, আমি তো গিয়েই দেখে শুনে বুঝে বিয়ে করছি। আমার মা আমাকে বলে, তুই যদি গিয়ে দেখে শুনে জেনেই বিয়ে করবে তাহলে তোদের সংসার জীবন এরকম হচ্ছে কেন? তো
তো আমি তখন বললাম কীরকম হচ্ছে, আমার মা তখন বলে যে এরকম হচ্ছে, আমাকে বলে যে এরকম এরকম হচ্ছে এবং এই ঘটনা আমাকে এটা বলে। তো বলার পরে আমি তখন বললাম যে দেখো মা, আসলে মানে ও অনেক হ্যাংলা বা বয়স কম, এই জন্য। আমার মা বলে না, হ্যাংলা বয়স কম এটা তোরা কে বললো, এবং তোদের মাঝে যদি এটা না হয় তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক তো থাকে না, বা সম্পর্কের মাঝে ফাটল ধরে যায়, এটাতে একটা সমস্যা দেখা দেয়, তোরা দুজনেই ক্লোজ হয়ে যায় এবং ক্লোজ হয়ে যাওয়ার পরে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তখন মারে বললাম যে মা, আমার দিক থেকে জিনিসটা আসে না। এরপরও মা যখন আমাকে অনুপ্রেরণা দিল বা মা আমাকে বললো, বলার 2 রাত পরে আমি তখন চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে ওই মেয়ের সাথে আমার মানে কোনো কিছু হচ্ছে না। এমন করে প্রায় 3টা মাসের মতো কেটে গেল। 3 মাসে আমি তখন নিজের ভিতরে অনেক বোর্ড ফিল করতেছিলাম যে কী রে, কোনোভাবেই তার সাথে আমার কোনো দিক থেকে হয় না বা পারি না, বা কোনো কিছু ওরে আমি করতে পারি না। একটা সময় আমি রাগ করে ওর গায়ে হাত তুলি। এটা বিয়ের প্রায় 3 মাস পরে ঘটনা। একদিন প্রচুর পরিমাণে ওকে মারি আমি, এবং এই কাজটা কেন হয় না আমাদের মাঝে, বা ও কেন পারে না, ও যদি নাই পারবে তাহলে বিয়ে বসছিল কেন, বিয়ে আমাকে কেন করছিল, এরকম মূর্খ চিন্তা ভাবনাগুলো আমার মাথার মধ্যে ঢোকার পর আমি তারা প্রচুর মারি। এবং মারার পরে মেয়ে তখন করে কি, রাগ করে কাউকে কোনো কিছু না বলে, মানে সকালবেলায় ও হচ্ছে আমাদের বাসা থেকে চলে যায়, ডিরেক্টলি কুমিল্লায় চলে যায়। সকালবেলা আমার বউ নিয়ে কুমিল্লা চলে গেছে, আমি তো মানে টিকিট বিক্রি করতেছি, মা আমাকে কল দিয়ে বলতেছে তুই এটা কী করলি, বউ তো চলে গেছে, আমাকে এটা বল। আমি বলি তো গেছে, আমি জানি, তো যাক না, কী হয়েছে, ওরে আমার লাগবে না, আমি ওরে দিয়ে কী করবো, ওরে কি আমি সুখী সাজায় রাখবো, আমি সাজায় রাখার জন্য আনছি। আমার মা আমাকে বলে যাই হোক, যে কোনো জিনিসের একটা টাইম আছে, টাইমিং হলে হয়ে যাবে। আমি বলি কিসের টাইমিং, তুমি তো আমাকে বলছিলা, কিন্তু কোনোভাবেই তো কিছু হচ্ছে না। যাক, আমি আর এই মেয়ের প্রতি কোনো টার্গেট নেই, এই মেয়েকে আমি আনবো না। এতে কিন্তু আবার মেয়ের বাবা সৌদি আরব থেকে আমাকে টাকাগুলো দিয়ে দিছে, আমাকে 5 লাখ টাকা দিছে, এবং ওই 5 লাখ টাকা দিয়ে আমরা একটা সিএনজিও কিনছি, কেনার পরে ওটা আমরা ভাড়া দিয়ে রাখছি। তো পরে মেয়ে তো চলে গেল, প্রায় 4-5 দিনের মতো কেটে গেছে। আমি আর মেয়ের সাথে কোনো যোগাযোগ করি না, আমি আমার শ্বশুরবাড়িতেও কোনো কল টল করি না, এবং আমার শ্বশুরবাড়ি থেকে আমার সাথে কোনো যোগাযোগ করে না। প্রায় 7 দিন পরে, 1 সপ্তাহ পরে আমার শ্বশুর আমার নাম্বার একদিন কল দিয়েছে সৌদি আরব থেকে, আমাকে বলে বেলায়া, তোমার বাবা আমার কল রিসিভ করে না কেন, এটা বলে। তাই আমি বলি তা তো জানি না, কই বাবা তোমার সাথেই আছে, কথা বলবেন। তো আমার শ্বশুর বলে হ্যাঁ দাও। পরে দিলাম, দিলে পরে বাবা আমার শ্বশুরের সাথে খুব খারাপ ব্যবহার করে, যেরকম একটা রোগীলা মেয়ে আপনি আমার ছেলের কাছে বিয়ে দিলেন, মেয়েটা তো রোগীলা, মেয়েটা তো অসুস্থ, এমন একটা অসুস্থ মেয়ে কেন আমার ছেলের গলায় ঝুলাই দিলেন, এই সেই বলে আমার বাবা আমার শ্বশুরের সাথে খুব ঝগড়া করতেছে। এবং এটা পর্যায়ে আমার শ্বশুরও তখন আমার বাবার সাথে তুমুল ঝগড়া করে, মানে দুজনের মাঝে ঝগড়াঝাটি হচ্ছে, ফোনে কথাবার্তা বলছে, এগুলো আমি শুনতেছি। একটা পর্যায়ে বাবা বলতেছে আমার এখন যাত্রী আসছে, আমার টিকিট কাটতে হবে, আপনি রাখেন, এই বলে বাবা লাইনটা কেটে দেয়। আমাকে বলে এই বেয়াদপের কল আর ধরবি না, এই বেয়াদপের কল আর কোনোভাবেই রিসিভ করবি না, এটা আমাকে বলতেছে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি ধরবো না, এই বলে আমি তখন কলটা কেটে দিই, মানে ফোন অফ করে থাকি। তার 2 দিন পরে বাড়িওয়ালা, মানে আমরা যে বাসায় ভাড়া থাকি, ওই বাসার বাড়িওয়ালা আমাকে বলতেছে যে বেলায়াত, তোমাদের নামে একটা অভিযোগ আসছে, এবং অভিযোগের প্রেক্ষিতে তোমার সাথে একটু কথা বলা উচিত। আমি তখন জিজ্ঞেস করলাম যে কিসের অভিযোগ বা কী কথা। উনি তখন আমাকে বলতেছে যে এরকম এরকম তোমার বউকে নিয়ে, আমার বউয়ের নাম ছিল নাজমা, বড় বলে নাজমাকে নিয়ে এরকম এরকম, মানে ওর বাবা ঢাকারই এক লোককে ফোন করছে, মানে নাজমার বাবা, তো সেখান থেকে ঢাকার ওই লোকে নাকি আমাদের বাড়িওয়ালাকে কল করছে, বলে যে আমাকে কল করছে, এখন আমাকে এরকম এরকম বলছে যে তোমরা একটা বসো বা একটা দিন তারিখ ফিক্সড করো, ওইটা আমি তোমাদের সাথে বসি, এবং মেয়ের পক্ষ থেকে কুমিল্লা থেকে 2-1 লোক আসবে, এবং মেয়ের যে আত্মীয় ঢাকাতে আছে তারাও আসবে, সবাই মিলে বসে এটা একটা সিদ্ধান্ত করি, তুমি কি বলো। তো আমি তখন চিন্তা করলাম, যেহেতু ওদের কাছ থেকে আমরা যৌতুক না নিই, কিন্তু টাকা তো নিছি, তো এরপরে আবার আমি ওকে মারছি, ছেড়ে দিয়েছি, তো বাড়িওয়ালার সাথে যদি আমরা এখন কোনো রকমের ঝগড়া করি বা কিছু করে, বাড়িওয়ালা আমাদেরকে বাসা থেকে বের করে দিবে, এবং বাড়িওয়ালা আমাদের এগেনস্টে চলে গেলে আমার নামে মামলা টামলাও হতে পারে। ওই ভয়ে আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে আঙ্কেল আপনি যেটা ভালো মনে করেন, ওই একটা দিন ঠিক করে আপনি আমাকে মানে বসেন, ঘরোয়াভাবে বসেন, এবং বসলে আমরা সেটা নিয়ে কথা বলবো। উনি বলে তাহলে আজকে রাতেই বসি, আমরা বাইরের লোক না ডাকা, বাইরের লোক ডাকলে তো অনেক ঝামেলা দেখা যাবে, যেহেতু আমার বাসায় ভিআইপি টাইপের, বাইরের লোক আসলে অনেক ঝামেলা, তুমি তোমার আব্বা আম্মা থাকো, এরপরে আমি আমার ওয়াইফ মিলে আমরা 2-1 জন থাকি। আমি বললাম ঠিক আছে, ওকে, তাহলে এই কথাই রইলো। তো ওই দিন রাতের বেলায় আমি তখন মানে গিয়ে বাবাকে সব কিছু জানাই, বাবা বলে ঠিক আছে। তো রাতের বেলায়, রাত প্রায় 9টার দিকে বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার ওয়াইফ, তারা 2 জন, এবং হচ্ছে আমি আর হচ্ছে আমার মানে আমার আম্মা আর আরও 2-3 জন লোক আছে বাইরের। এখানে বাড়িওয়ালার একটা মেয়ে ছিল, সারা আক্তার, ও ছিল। তো ও মানে ও আমার থেকে একটু জুনিয়র, ও তখন ছিল। তো থাকার পরে আমাকে তখন জিজ্ঞেস করা হচ্ছে, মানে বাড়িওয়ালা জিজ্ঞেস করলো যে বেলায় তোমার অভিযোগটা বলো, যে তোমার অভিযোগ কী, বা কেন তুমি তোমার ওয়াইফকে মেরেছো, বা কেন ওয়াইফকে ছেড়ে দিতে চাও, এই কারণগুলো কি। তখন আমি আসলে একটু এই কথাগুলো তো আসলে বলার মতো না, বাট আমি একদম খুলেই বলি, মানে একদম যেটা ব্যক্তিগতভাবে আমার ওর সাথে সম্পর্ক করতে গেলে ওর যে ধরনের মানে রক্তের যে সমস্যা
বা ও যেরকম মানে ইয়ে করে, এগুলো আমি সব কিছু বলি। বলার পরে সেখানে আমি বাড়িওয়ালাকে বলি যে কোনোভাবে আমি তোকে বিয়ে করছিলাম এবং সুখে সাজায় রাখার জন্য না, কিন্তু এখন আমার মাঝে এটা কোনোভাবে তার সাথে হচ্ছে না, এখন আমি কী করবো, এবং এই জন্য আমি একদিন রাগ করে ওকে মারছি। আর মারার পরও চলে গেছে। তখন বাড়িওয়ালা একইভাবে বলো যে ঠিক আছে তুমি একটা কাজ করো, তোমার শ্বশুরকে একটা মিস কল দাও। আমি ওই সময় শ্বশুরকে মিস কল দিই। মিস কল দিলে পরে শ্বশুর তখন কল ব্যাক করে। কল ব্যাক করার পরে তখন বাড়িওয়ালা কথা বলে শ্বশুরের সাথে। বাড়িওয়ালা বলতেছে যে দেখেন এই ঘটনা, এখন এরকম করলে তো বেলায় তার বউকে রাখতে পারে না, কারণ বউয়ের শারীরিক ওর সমস্যা আছে, ওকে আপনারা ভালো ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করেন, তো এরপর যদি হয় তাহলে আপনি রাখবেন বা তাহলে বেলায়াত রাখবে। তো আমার শ্বশুর তখন বলে ঠিক আছে আমি ওকে ডাক্তার দেখাবো। প্রায় এই দরবারের পরে 10 দিন পর্যন্ত ওকে নাকি কুমিল্লার কোন মেডিকেলে দেখানো হয়, ডাক্তার দেখানো হয়, ভালো ট্রিটমেন্ট করা হয়। করে 10-12 দিন পরে আমার শ্বশুর তখন ফোন করে বলে, আমাকেই বলে যে তুমি যাও তোমার ওয়াইফকে নিয়ে আসো, তোমার ওয়াইফ এখন অসুস্থ না সুস্থ আছে, এটা আমার শ্বশুর বলে। তো আমি বললাম ঠিক আছে। পরে আমি আমার বাবাকে পাঠাই, আমার বাবা গিয়ে আমার বউকে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে মানে আবার সেম একই সমস্যা, ওই রাতেও একই সমস্যা, মানে কোনো রকমের পরিবর্তন নেই। আগের যে সমস্যাটা ছিল এখন সেম একই সমস্যা। তো আমি আর কোনোভাবেই নিতে পারতেছিলাম না। এবার মন মানসিকতা খুব খারাপ, ঠিকমতো খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, কারণ যার ঘরে শান্তি নেই তার তো কোনো জায়গায় শান্তি নেই। তার কয়েকদিন পরে বাড়িওয়ালি একদিন আমাকে জিজ্ঞেস করে, মানে আমাদের বাসায় যে বাড়িওয়ালি উনি আমাকে জিজ্ঞেস করে যে বেলায়েত কী অবস্থা তোমার এখন, তোমার বউয়ের? তো আমি বললাম যে না আসলে খুব খারাপ অবস্থা, অতটা ভালো না। তো আমাকে বলে কেন পরিবর্তন হয়নি? আমি বললাম না কোনো পরিবর্তন হয়নি। তো উনি আমাকে একটু ডিটেলসে খোঁচায় খোঁচায় জিজ্ঞেস করে আর কি, যে আমিও আবার ওনাকে সব কিছু মানে ফ্রিলি কথা বলি, ওনার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। কিন্তু সম্পর্কটা ভালো থাকার কারণে আমি ওনাকে ফ্রিলি সব কিছু বলি যে এই ঘটনা, ওর মাঝে এই সমস্যা, এগুলো সমস্ত ব্যাপারগুলো আমি তুলে ধরি। তো বাড়িওয়ালিও তখন আমার সাথে কথা বলে খুব মজা নেয়, মানে দুষ্টুমি করে, উনিও সবসময় দুষ্টুমি করে। আহারে এত স্মার্ট একটা ছেলে, এত হট একটা ছেলে, তার বউটা এরকম মরা টাইপের, এগুলো বলে উনি আমার সাথে খুব দুষ্টুমি করে, আমিও দুষ্টুমি করি। এমন করে সময়গুলো কাটতে কাটতে প্রায় এখানে আরও 4 মাসের মতো কেটে যায়। কিন্তু 4 মাস পরেই আমি নিজে চিন্তা করলাম যে এভাবে তো আর হতে পারে না, এবং কোনোভাবেই আমি তার সাথে আর মানে পারতেছি না। 4 মাস পরে আমি একদিন নিজেই তাকে বললাম যে নাজমা তুমি তো বুঝতেছো যে তোমার সাথে আমার কোনোভাবেই হচ্ছে না, এবং আমরা আসলে কোনোভাবে একসাথে হতে পারতেছি না, যতই চেষ্টা করতেছি, যতই কিছু করতেছি, কাজ হচ্ছে না। তুমি একটা কাজ করো, তুমি আমাকে নিজেই ডিভোর্স করে চলে যাও, এবং আমি দেখে শুনে পরে আরেকটা বিয়ে করি। তো এভাবে তো হয় না। ও আমাকে তখন বলতেছে ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স করে চলে যাব, কিন্তু তোমার কাছে যে আমি জায়গায় পাবো বা তুমি যে টাকা আমার কাছ থেকে নিছো আমার বাবার কাছ থেকে, ওই টাকাটা আমাকে ফিরিয়ে দাও। ডিরেক্টলি আমাকে বলে। এখন টাকা তো ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ ওই টাকা দিয়ে তো আমরা সিএনজি কিনে ফেলছি। আমি তখন তারে বললাম দেখো টাকা তো আর তোমারই দিতে পারবো না, বা টাকা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, তুমি এভাবে ছেড়ে দাও, কারণ আমরা সিএনজি কিনছি এখন, এটা তো আমি কীভাবে দেবো? তুমি যদি ভালো হইতা তাহলে তো তোমাকে রাখতাম, আমি তো ইচ্ছে করে তোমাকে ছাড়তেছি না, তোমাকে ছাড়তে আমি বাধ্য হচ্ছে, কারণ তোমার সাথে আমার অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না। এখন আমি কত দিনে অপেক্ষা করবো বা কত মাস অপেক্ষা করবো? তুমি তো শারীরিক কোনো পরিবর্তন নেই। তো ও তখন আমাকে বলছে তাহলে আমাদের টাকা দিয়ে দাও। এরকম করে টাকার জন্য খুবভাবে ঝামেলা করতেছে, টাকা দাও এটা সেটা বলে খুব ঝামেলা করতেছে। পরে একটা পর্যায়ে আমি তখন কী করলাম, ওর সাথে আবার কথা বলি না, দেখা করি না, এমন করে ও তখন আবার কুমিল্লা বেড়াইতে যায়। কুমিল্লা বেড়াইতে গেলে পরে আমি ওকে আর আনি না, মানে আমরা কেউ ওকে আর আনতে যাই না, আমার বাবা মা আমরা কেউ আনতে যাই না। এরকম করে তখন ওর বাবা থেকে মানে সৌদি আরব থেকে আমাদের বাড়িওয়ালাকে ফোন করে। বাড়িওয়ালাকে ফোন করে বলে যে দেখেন তাদের কাছ থেকে টাকা নিয়ে দেন, এই সেই, মানে আজকে লোক পাঠায়, কালকে লোক পাঠায়, ঝামেলা করে। এবং বাড়িওয়ালা কেমন জানি ও আমার শ্বশুরের পক্ষ নিয়ে আমাদের সাথে কথা বলে যে তোমরা মেয়ে ছেড়ে দিছো, মেয়ে টাকা দিবা না কেন? অবশ্যই মেয়ের টাকা ফিরিয়ে দিতে হবে, মেয়ের টাকা দিয়ে দাও। এরকম করে শ্বশুর মানে বাড়িওয়ালা যখন আমাদের সাথে ঝামেলা করে, একটা সময় আমার বাবা বলতেছে একটা কাজ করি, আমরা এই বাসাটাই ছেড়ে দিই, কারণ এই বাসার মধ্যে থাকলে তো এই ধরনের সমস্যাগুলো আমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে। এখন বাড়িগুলো যেহেতু তোর শ্বশুরের পক্ষ নিয়ে নিছে, তাই আমরা এই বাসায় থাকবো না, আমি বাসাটা ছেড়ে দেবো। আমি তখন বাবারে বললাম যে হ্যাঁ এটা করলে কিন্তু ভালো হয়, তুমি বাসাটা ছেড়ে দাও। পরে আমার বাবা কথাবার্তা বলে মানে বাড়িওয়ালাকে বলে যে আমরা এই মাসেই চলে যাব। তো আমার বাবাকে বাড়িওয়ালা আবার বললো না কেন যাবেন, থাকেন সমস্যা নাই। তো আমার বাবা বলে যে না আমি থাকবো না, যেহেতু আপনাদের এরকম একটা সমস্যা, বা আমি থাকবো না। আমার বাবা তখন বিভিন্ন রকমের সমস্যা দেখায় বাসাটা ছেড়ে দেয়, এবং পরের মাসে আমার বাবা তখন অন্য এক জায়গায় বাসা নিয়ে নেয়। তো সেই জায়গায় আমরা আমাদের যত কাগজপত্র বা যাই কিছু আছে, আমাদের আসবাবপত্র, আমরা সব কিছু নিয়ে আমরা ওই বাসায় উঠে যাই। তো সেই বাসায় আমরা থাকতেছি, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই, কোনো প্রবলেম নাই। এরকম করে এদিক দিয়ে আমার শ্বশুর তো ফোন করতেছে টাকার জন্য, বা এদিক দিয়ে আমরা এখান থেকে চলে আসার পরেও বাড়িওয়ালা কিন্তু আমাদেরকে ছাড়ে নাই, বিভিন্নভাবে আমাদেরকে ফোন করায়, বা আমরা যে বাসায় ভাড়া নিচ্ছি ওই বাসায় বাড়িওয়ালাকে বলে যে তারা এরকম একটা ঘটনা ঘটাইছে আমার বাসায় থাকা অবস্থায়, এই ঘটনাটা তারা এখনও ভাঙে নাই, এই দিক দিয়ে একটু ঝামেলার মধ্যে আছে। এরকম করতে করতে একদিন হঠাৎ করে বাড়িওয়ালার মেয়ের সাথে আমার আমি মানে আমাদের এই টিকিট কাউন্টারে বাড়িওয়ালার মেয়ে সারা আক্তার ওর নাম, ও আসছিল টিকিট কাটার জন্য। ওকে দেখে আমি তখন বললাম যে সারা
এই তোমার সাথে আমার একটু কথা আছে। ও কলেজে পড়তো আর কি, কলেজে পড়ে। তা আমাকে বলে যে কিসের কথা? আমি বললাম তো আমি একটা ঝামেলায় পড়ছি, এখন তোমার সাথে ব্যাপারটা যদি একটু শেয়ার করতাম, তুমি যদি তোমার বাবাকে একটু বুঝাইতা। তো আমাকে বলতেছে যে কি, বাবাকে কি বোঝাবো? আমি তখন বললাম তুমি কি এখন কথা বলবো নাকি ফোন নাম্বার দিবা, রাতে কল করব? পরে বলেন এখন তো সময় নেই, বাস চলে আসবে, আপনি আমাকে রাতে কল দিন, আমি কথা বলবো। পরে আমি তাকে রাতের বেলায় কল দিলাম ওর নাম্বারটা নিয়ে। পরে আমি বললাম যে স্যার দেখো, এমন এমন ঘটনা, আমার ওয়াইফের সাথে তো কোনোভাবে আমার হচ্ছিল না, বা ওই যে ওয়াইফের সাথে যে ফিজিক্যালি যে কথাবার্তাগুলো, ওগুলো আমি সারাকে বলি। বলা ও আবার এই কথাগুলো শুনে খুব মজা পায়, মানে ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং ও কথাগুলো শুনতেছে। তো ও আবার আমাকে বারবার প্রশ্ন করে কীভাবে কী হইতো বা কেন হতো না, এটা সেটা অনেক খারাপ খারাপ প্রশ্ন আমাকে করে, আমি ওগুলো রিপ্লাই করি, ঢাকার মেয়ে তো। তো পরে একটা পর্যায়ে আমাকে তখন বলতেছে, আমি তাকে বলতেছি যে সারা তুমি একটা কাজ করো, তোমার বাবাকে একটু বুঝিয়ে বলো যে আমার সাথে আসলে কোনোভাবেই এভাবে যাচ্ছে না, বা আমি কোনোভাবেই এই মেয়ের সাথে অ্যাডজাস্ট হতে পারি না, বা আমার তো সবসময় সমস্যা থেকেই গেছে। তুমি তোমার বাবাকে একটু বুঝিয়ে বলো, তোমার বাবা যাতে এই জিনিসটার মধ্যে কোনো রকমের ইন্টারফেয়ার না হয়। তোমার বাবাকে সরে যেতে বলো, আমি এই মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি তাকে ছেড়ে দিব, বা তার সাথে আমি থাকবো না। এবং তোমার বাবাকে বলো সে যাতে এখানে ইন্টারফেয়ার না হয়। তোমার বাবা কেন এখানে মানে শুধু শুধু এসে ঝামেলা করতেছে, তোমার বাবার তো এখানে কোনো কিছু নেই। সারা তখন আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি বাবার সাথে কথা বলবো। এই কথা বলে আমার মনে হয় ও বলছে নাকি ওর মা বলছে, কে বলছে ওর বাবাকে, বলার পরে ওর বাবা তখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। মানে আমাদেরকে আর ফোন টোন করে না, বা আমরা যে বাসা থেকে ওই বাসার বাড়িওয়ালাকেও ফোন করে কোনো ঝামেলা করে না, মানে মুহূর্তের মাঝে হঠাৎ করে উনি চুপ হয়ে গেল। তো অবাক ব্যাপার হলো যে এই লোক হঠাৎ করে কীভাবে চুপ হয়ে গেল, উনি তো চুপ হওয়ার মতো মানুষ না, উনি চুপ হয়ে গেল। তো ব্যাপারটা আমার কাছে তখন অনেক ভালো লাগছে। লাগার পর আমি তখন স্যারের সাথে সবসময় কথা বলতাম যে সারা তোমার বাবা আমার আমার মানে আমি এখন ভালো আছি বা সুস্থ আছি, এগুলো নিয়ে স্যারের সাথে অনেক কথা বলতে বলতে স্যারের সাথে আমার কেমন জানি একটা মানে প্রেম ভালোবাসা বলবে না, মানে একটা খারাপ সম্পর্ক হয়ে যায়। মানে ও আমাকে অলওয়েজ কল দিলে মানে একটু মানে খারাপ খারাপ ভাষায় কথা বলে, নোংরা ভাষায় যেটাকে বলে আর কি, নোংরা ভাষায় কথাবার্তা বলে। আমি ওর সাথে ওরকম নোংরা ভাষায় কথাবার্তা বলি। বলতে বলতে ও একদিন আমাকে ডিরেক্টলি অফার করে যে আমি আপনার সাথে এরকম শারীরিক সম্পর্কে লিপ্ত হবো, এরকম করে আমাকে ডিরেক্টলি অফার করে। বাট আমি তখন একটু নিজেকে অন্যভাবে রাখি এবং আমি তাকে বলি যে এটা আসলে ঠিক হবে না, বা আমি তো আসলে এরকম না, বা তুমি তো তোমার সাথে কোনো রিলেশন, ও বলে না কোনো রিলেশন করতে হবে না, আপনি আমাকে বিয়েও করতে হবে না, আপনি আমার সাথে প্রেমও করতে হবে না, বাট এটা আমার খুব ইচ্ছা যে আপনি আমাদের মানে আমার সাথে এই কাজটা হবে, আপনি আমাদের বাসায় আসেন একদিন, এটা বলে। তো বললে এবার আমি আবার ভয় পাই, ওদের বাসায় যাবো নাকি ওর বাবারে দিয়ে ধরাই দেয়, মাকে দিয়ে ধরাই দেয়, এই ভয়ে আমি তখন বললাম আমরা বাসায় যাবো না, তোমার যদি খুব বেশি ইচ্ছা করে তাহলে আমরা একটা হোটেলে যেতে পারি একদিন। তো আমাকে বলা আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাবো, কিন্তু এখানে কোনো প্রেমও ভালোবাসা নেই বা তাকে বিয়ে করবো এরকমও কোনো কিছু নাই। বাট ওর সাথে আমার এই প্রথম একটা হোটেলে আমরা তখন কন্ট্যাক্ট করে আমাদের মাঝে এরকম সম্পর্কটা হয়। এবং আমি এত বেশি মানে আনন্দিত হই, এত বেশি মজা পাই, এত বেশি খুশি হই যে এটা আসলে বলার মতো না। আমি জীবনে কখনো এই শান্তিটা আমার বউয়ের কাছে পাইনি এবং কোনোদিনও পাইনি। সবসময় আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকেই গেল, একটা কষ্ট থেকেই গেল। কিন্তু সাহারার সাথে এই সম্পর্কটা হওয়ার পরে আমি তখন পরিপূর্ণভাবে মনের দিক থেকে অনেক স্যাটিসফাই হলাম এবং সারাও তখন খুব খুশি হলো। এরপর থেকে প্রায় 2-3 দিন পর পরে আমাদের মাঝে এই সম্পর্কটা হতো, ও চলে আসতো এবং আমিও যাইতাম, আমাদের মাঝে এই সম্পর্কটা কন্টিনিউয়াসলি হইতো এবং হইতে হইতে প্রায় 2 মাসের মতো এভাবে কেটে যায়। এতে কিন্তু আমার বউয়ের আর কোনো ওই আমার পুরনো বউয়ের কোনো ঝামেলা টামেলা নাই। এবং আমি এও শুনেছি যে তারা নাকি আমার পুরনো বউকে ডাক্তার দেখাইতেছে কীভাবে কী করতেছে। তো এরকম করে ওই বউয়ের সাথে আমার আর কোনো ঝামেলা বা কোনো রকমের কিছু নাই। তখন এই সারার সাথে আমার এই সম্পর্কটা চলতেছে। এই সম্পর্ক চলতে চলতে একটা পর্যায়ে আমার কাছে কেন জানি মনে হলো একদিন সারা আমাকে ডিরেক্টলি প্রশ্ন করতেছে। ও আমাকে বলতেছে আচ্ছা আমি যে মানে তোমার সাথে এই কাজটা করি বা আমাদের এরকম একটা সম্পর্ক হয়, এটার ফিউচার কি, এটার ভবিষ্যৎ কি? আমি তখন বললাম যে এটার তো ভবিষ্যৎ আমি তো নিজেও জানি না, কারণ তুমি আমার সাথে আসো হয় কিন্তু আমি এর কোনো ভবিষ্যৎ জানি না। ও তখন আমাকে বলে আচ্ছা আপনার কি মনে হয় যে আপনি যদি লাইফে অন্য কোনো মেয়েকে বিয়ে করেন, জীবনে যদি অন্য কোনো মেয়েকে আপনি বিয়ে করেন, তাহলে আপনি কোনোভাবেই মানে জীবন অনেক বেশি হ্যাপি থাকবেন বা ওই মেয়েকে নিয়ে আপনি সংসার করতে পারবেন? আমাকে ডিরেক্টলি এটা বলে। বলার পরে আমি তখন বললাম যে না, এটা আমি পারবো না। যেটা সত্য কথা, আমার যদি অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হয় আমি ওই মেয়েকে নিয়ে কোনোদিনও হ্যাপি থাকতে পারবো না। এবং আমার কাছে মনে হয় যে তুমি আমাকে যেরকম করে আদর করে এরকম করে পৃথিবীর অন্য কোনো মেয়ে করতে পারবে না, এবং আমার জীবনে কখনো বিয়ে করা সম্ভব না অন্য কোনো মেয়েকে। ও তখন ডিরেক্টলি আমাকে বলে সেম কথাটা আমিও বলি, এবং আমার দ্বারাও কখনো অন্য কোনো ছেলেকে বিয়ে করা সম্ভব না, এবং অন্য কোনো ছেলেকে বিয়ে করলে আমি এই ধরনের তৃপ্তি পাবো না। সো আমি চাচ্ছি যে আমি তোমাকে বিয়ে করবো। ও ডিরেক্টলি আমাকে এটা বলে। তো আমি তখন বললাম স্যারা তুমি তো জানো তোমাদের বাসায় দীর্ঘদিন ভাড়া ছিলাম, আমি তোমাদের বাসায় ভাড়া থাকতাম এবং আমার বাবা পেশায় একজন টিকিট বিক্রেতা, আমি একজন টিকিট বিক্রেতার ছেলে, আমি নিজেও টিকিট বিক্রি করি। তো সেক্ষেত্রে আসলে তোমার পরিবার তো কোনোদিনও এই সম্পর্কটা মেনে নেবে না, বা তোমার পরিবার তো কখনো। ও বলে আমার পরিবারে কে? শুধু আমার মা। আমি বললাম তো তোমার বাবা আছে না? ও বলে এটা আমার নামমাত্র বাবা।
আমি তখন বললাম নামমাত্র বাবা মানি? ও বলে না, এখন তুমি বুঝবা না, অনেক কিছু আছে, তোমাকে পরে বলবো, কিন্তু উনি আমার বাবা না। এই কথাটা শোনার পর আমি তখন ভীষণ অবাক হয়ে গেলাম, কি বলে, এটা নাকি ওর বাবা না। তো আমি এই নিয়ে যখন আরও কথা বলতে যাই, ও তখন এই ব্যাপারটি স্কিপ করে চলে যায়, মানে এটা নিয়ে আর কোনো কথা বলে না। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, এমন করে কথা বলতে অ্যান্ড ও তখন আমাকে ঠিকই বিয়ে করবে, বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলে যে আমরা বিয়ে করব, গোপনে বিয়ে করব, এবং বিয়ে করার পর আমরা এই সম্পর্কটাতে লিপ্ত থাকবো, তাহলে আমাদের মাঝে আর কোনো প্রবলেম হবে না, যে আমাদের সব কিছু ঠিক থাকবে, তুমিও ঠিক থাকবা, আমিও ঠিক থাকবো, আমাদের কোনো ঝামেলা নাই। সো আমরা এই কাজটা করবো, মানে খুবভাবে আমাকে প্রেশার দেয়। ওর ওই প্রেশারের একটা পর্যায়ে আমি তখন রাজি হই। আমি বললাম ঠিক আছে, আমি তখন রাজি হই, কিন্তু আমার ওই বউকে তো ছাড়তে হবে, ওই বউকে ছাড়তে হবে, এবং ওই বউর সাথে তখন আমার ছাড়াছাড়ি হয় নাই। তো আমাকে বলে যে আমরা তো বিয়ে করবো গোপনে, এবং এই ব্যাপারটা আমরা তো কাউকে জানাবো না। আমরা যদি ব্যাপারটা কাউকে জানাবো না, এটা গোপনেই রাখবো, তাহলে সমস্যাটা কোন জায়গায়? তোমার ওই বউকে তুমি বইলো না, তোমার বউকে তুমি কোনো কিছু বলার দরকার নাই, এবং গোপনে বিয়ে করে আমাদের মাঝে গোপনে এই সম্পর্কটা হতে থাকবে। তাই আমি বললাম ঠিক আছে। এরপরেই একটা দিন তারিখ ঠিক করা হলো, সেখানে আমার কিছু পরিচিত বন্ধুবান্ধব এবং ও যে এখানে পড়াশোনা করতো তখন ওর কিছু বন্ধুবান্ধব নিয়ে তখন আমরা একটা কাজী অফিসে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বেশি না, 2 লক্ষ টাকায় কাবিন আমাদের বিয়ে হয়। ও নিজেই বলে কাবিন অত বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু তোমার কাছে এখন টাকার প্রবলেম আছে, তুমি কম টাকায় কাবিন করো, কারণ সরকারের তো একটা আলাদা ফিস আসে, ওই ফিস দিতে হবে। তো তখন আমি অল্প টাকায় ওকে বিয়েটা করি। বিয়েটা কমপ্লিট হওয়ার পরেই তো ও তখন প্রায় প্রতিদিনই চলে আসতো, কলেজের নাম দিয়ে আসতো এবং কলেজে যাইতো, কলেজ থেকেও আমাদের বাসায় চলে আসতো, ডিরেক্টলি আমাদের বাসায়। আমি ওর জন্য একটা আলাদা ফ্ল্যাট ভাড়া করি, আমরা যে বিল্ডিংয়ে ভাড়া থাকতাম ওই পাশের বিল্ডিংয়ে, এবং ওই বিল্ডিংয়ের দারোয়ানের সাথে আমার সবসময়ভাবে কথা আছে যে ও এরকম করে আসবে, আমার সাথে থাকবে, চলে যাবে, এবং আমরা যে বিয়ে করছি বিয়ের কাবিননামা পর্যন্ত দারোয়ানকে দেখায়। কিন্তু দারোয়ান বলে আপনার বউ সমস্যা নেই, যে কোনো সময় আসতে পারবে, যে কোনো সময় যেতে পারবে। তো পরে ওই ফ্ল্যাট আমি শুধুমাত্র ওর জন্য ভাড়া করি, যদিও ফ্ল্যাটের ভাড়া ও দেয়, আমি কিন্তু দেই না। প্রতি মাসে মাসে ফ্ল্যাট ভাড়া ও দেয়, ও আমার কাছে আসে যায় থাকে, আসে যায় থাকে, এরকম করে প্রায় 1 বৎসরের মতো আমাদের মাঝে ওরকম সম্পর্কটা হয়। 1 বছর পরে আমার কাছে কেন জানি মনে হলো যে এখন তো আর আমার যে ওয়াইফ ছিল, আগের যে ওয়াইফ ছিল নাজমাও তখন বিয়ে হয়ে যায়, ও নিজেই আমাকে ডিভোর্স করে দেয়। নিজে ডিভোর্স করে নাজমা তখন অন্যত্রে বিয়ে বসে যায়। তো আমি তখন চিন্তা করলাম, যেহেতু নাজমাও অন্যত্রে বিয়ে বসে গেছে, নাজমারও বিয়ে হয়ে গেছে, তাহলে তো এখন আর কোনো প্যারা নাই, আমার সারাকে বিয়ে করতে কোনো প্যারা নাই। 1 বছর পরে, আজ সারা তখন ইউনিভার্সিটিতে পড়ে, ওই ইউনিভার্সিটিতে পড়া অবস্থা আমি তখন সারারে বললাম যে সারা, আমি তোমাকে বিয়ে করব। এবার মানে বিয়ে করবো বলতে আমি তোমাকে আমার ঘরে উঠাবো, কারণ এখন তো আর কোনো প্রবলেম নেই, আমার যে একটা প্রবলেম ছিল নাজমাকে নিয়ে, এটা তো সমাধান হয়ে গেছে। সো এখন তো আর কোনো ঝামেলা নেই, আমি তোমাকে আমার ঘরে উঠাবো, তুমি তোমার আব্বা আমার সাথে কথা বলো। ও তখন আমাকে বলতেছে আমার বাবা মা কোনোদিনও এটা মেনে নেবে না। আমি তখন বললাম ভালো কথা, তোমার আব্বা আম্মা এটা কখনোই মেনে নেবে না, এবং মেনে না নিলে নাই, তাতে সমস্যা কি? আমরা তো যেভাবেই করতেছি এভাবেই করবো, তোমার বাবা আমাকে বলার দরকার নেই, তুমি আমার ঘরে উঠে যাবা। যেহেতু আমরা বিয়ে করছি আজকে 1 দিন 2 দিন না, 1 বছর, 1 বছর পরে আমরা ঘরে উঠে যাব, তারপরে এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। ও তখন আমাকে বলতেছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরপরও যদি আমি ঘরে উঠে যাই, তাহলে তো আমার বাবা হয়তো আমাকে আবার নিয়ে আসবে, মা আবার নিয়ে আসবে, ওরা তো মানবে না, বা ওরা তো এই সম্পর্কটা কখনো মেনে নেবে না। তো এটা তো হবে না, আমি এখন কী করবো? তুমি কীরকম করে বলে? আমি তখন বললাম যে দেখো, আসলে এরকমভাবে তো সম্পর্ক টিকে থাকতে পারে না, এরকমভাবে তো আমরা কতদিন এই সম্পর্কটার মধ্যে থাকবো, এবং এটা তো ইসলামিকের কোনো মানে বৈধতা আছে ঠিক আছে, বাট আমার কাছে ব্যাপারটা কেন ভালো লাগতেছে না। এবং একটা পর্যায়ে আমি তাকে প্রেশার ক্রিয়েট করতে থাকি যে না, তোমাকে আমার বাসায় আসতেই হবে, তুমি আমার বাসায় থাকবা, আমার বাসায় তুমি থাকবা। এবং মানে তখন আমরা একটা সিএনজি, কিন্তু ওই সময় 2টা সিএনজি কিনি, আমাদের কিন্তু 2টা সিএনজি থাকে, আমাদের ইনকাম সোর্স ওই সময় অনেক ভালো থাকে, অনেক ভালো অবস্থানে আমরা ইনকামও করতে পারি, ভালো অবস্থানে থাকে। তো ওই অবস্থানে থাকার জন্য আমি তাকে এরকম সবসময় তাকে বলি। আমি একটা পর্যায়ে দেখতেছি যে আমি কোনোভাবেই না মানে স্যাটিসফাই হইতে পারতেছি না তার কাছ থেকে, কোনো দিক থেকেই ও আমার কাছে ওই সব কিছুই সম্পর্ক করতে আসতে রাজি না। একটা সময় প্রেশার দেওয়ার পরে একদিন আমাকে বলতেছে শোনো বেলা, তুমি যে বুঝো না, এই জন্য আমার খারাপ লাগে। আগে তুমি আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো, শোনার পরে তুমি সিদ্ধান্ত নিও। দেখো আমরা বিয়ে করছি, ওটা ঠিক আছে, আমরা একসাথে থাকতেছি, তাও ঠিক আছে, এবং এখন যদি তুমি আমাকে নিয়ে তোমাদের ঘরে উঠাও, তাহলে আমার বাবা মা কী করবে? মামলা করে আমাকে তোমার ঘর থেকে নিয়ে আসবে। যদি ব্যাপারটা এরকম হয় যে আমাদের একটা বেবি হয়ে গেল, আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, এবং আমি প্রেগনেন্ট হওয়ার পর আমার পরিবারকে জানালাম যে আমি বেলাতকে বিয়ে করছি, আজকে এত বছর হয়েছে, এবং সেখান থেকে আমি বাচ্চা কনসেপ্ট করছি, সো আমি এখন ওর ঘরে যাব, এটা যদি আমি আমার পরিবারকে বলি, তাহলে কিন্তু আমার পরিবার অনিমেষে রাজি হয়ে যাবে, মানে আমার পরিবার বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমার পরিবার রাজি হবে। কিন্তু যদি এটা না করে আমি ডিরেক্টলি তোমার ঘরে উঠে যাই, তাহলে কিন্তু আমাকে এভাবে রাখবে না। তো আমি তখন বললাম তাহলে তুমি কী করতে চাও? আমাকে বলে আমি অবশ্যই বেবি নিতে চাই, এবং বেবি নেওয়ার পরেই তখন আমি মানে
চলে আসবো, তখন আমি ওখান থেকে চলে যাব, বা মানে আমাদের বাসা থেকে আমি তোমাদের বাসায় শিফট হয়ে যাব। তা আমি বললাম যে হ্যাঁ তাহলে তো ভালোই, খারাপ না, তা এটা করা যায়। এই কথা বলে তখন তার সাথে আমার ওরকম করে কথাবার্তা হচ্ছে, ওরকম করে চলতেছে যে হ্যাঁ ও আমাদের মাঝে সব রকম সম্পর্ক হচ্ছে, এবং সম্পর্কের একটা পর্যায়ে বেবি কনসেপ্ট করবে, এবং তারপরেও আমাদের বাসায় চলে আসবে, আমাদের বাসায় পার্মানেন্টলি থাকবে। মানে এরকমটাই আমাদের মাঝে দুজনের কথাবার্তা হচ্ছে। মানে হতে হতে প্রায় 8 মাসের মতো কেটে গেছে। ওই এগ্রিমেন্ট করার 8 মাস পরেও ওর কোনো ভেবে হচ্ছে না। তো আমি তখন বলি যে কী ব্যাপার, তোমার ভেবে হচ্ছে না কেন, ভেবে না হওয়ার কারণ কি? তো ও আমাকে বলে আমি তো নিজেও জানি না যে কেন আমার বেবি হয় না। পরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার তখন মেডিসিন টেডিসিন দেয় যেগুলো খাইলে বেবি হবে। ও সেম মেডিসিন খাচ্ছে, কিন্তু কোনো বেবি হচ্ছে না। বেবি না হওয়ার পরে ওই ডাক্তারের কাছে আমাকে 3বার নিয়ে যায়, 3বারে ডাক্তার ওষুধ দেয়। ও বলে আমি ওষুধ খাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করিয়ে ওর ভিতর কোনো সমস্যা পায় না। না পাওয়ার পরে 4th টাইমে আমি যেটা করি, আমি ওকে কিছু না বলে আমি গোপনে ওই ডাক্তারের কাছে যাই। ওখানকার ওই ডাক্তারের কাছে আমি গোপনে যাই, গোপনে গিয়ে ডাক্তারের সাথে আমি দেখা করে আমি ডাক্তার সাহেবকে বলি যে ডাক্তার আমার বউ সারা, সব কিছু বলি বা রিপোর্টগুলো দেখানোর পরে ডাক্তার আমাকে বলতে আচ্ছা আপনাদের মাঝে সমস্যাটা কি, আমাকে আগে একটু বলেন তো, মানে সমস্যাটা কি। তখন আমি ডাক্তারের কাছে ব্যাপারটা খুলে বলি যে ওর সাথে আমার এরকম করে বিয়ে হয়েছে, এখন ও যদি বাচ্চা কনসেপ্ট করে তাহলে আমি আমার ঘরে নিয়ে আসবো। তখন ডাক্তার আমাকে বলতেছে আসলে সত্য কথা কি জানেন, এই মেয়ে এই মেডিসিনগুলো খায় না। মেডিসিন সে খায় ঠিক আছে, কিন্তু কী ধরনের মেডিসিন খায় জানেন? যে মেডিসিন খেলে বেবি নষ্ট হবে ওই মেডিসিন মেয়েটা খাচ্ছে। বেবি পেটে থাকার মতো মেডিসিন এই মেয়েটা খাচ্ছে না। পরে আমি তখন চিন্তা করলাম যে তার মানে কি ও কি চাচ্ছে না যে আমাদের বেবি হোক, এটা কি ও চায় না? ডাক্তার আমাকে বলে যে না, ও চায় না যে আপনাদের বাচ্চা হোক, এটা ও চাচ্ছে না। কারণ যদি চাইতো তাহলে কিন্তু আপনি এতদিন পর্যন্ত সাকসেস হয়ে যাইতেন। এটাও কোনোভাবেই চায় না, এবং এটাও চাচ্ছে না বলেই আপনাদের মাঝে এই সমস্যাটা। আপনি ওকে অন্যভাবে বোঝান এবং অন্যভাবে বোঝানোর জন্য চেষ্টা করেন, ও কিন্তু এই ওয়েতে আসবে না আপনি যে ওয়েতে চেষ্টা করতেছেন। তো তখন আমি তারে বলি যে সারা তুমি সত্যি করে বলো তো তুমি ওষুধগুলো খাও কি না, মেডিসিন? ও আমাকে বলে হ্যাঁ তো বাবু খাচ্ছি তো, আমি তো অলওয়েজ মেডিসিনগুলো খাচ্ছি, সবসময় খাচ্ছি, তোমাকে কে বলে খাই না? আমি তো সবসময় খাই, কিন্তু এখন যদি বেবি না হয় তাহলে আমি কি করব? মানে ওরে আমি কোনোভাবে বুঝাইতে পারি না। আবার আরেকটা ব্যাপার, ওইখানে ওকে যদি কখনো ইঞ্জেকশন দিতে বলে, ডাক্তার বলে যে ঠিক আছে আমরা ইঞ্জেকশন দিই, ইঞ্জেকশনের মাধ্যমে হবে, কিন্তু ও তখন বলে যে না ইঞ্জেকশন ও নেবে না। ও ডিরেক্টলি বলে যে না আমার এটা তো অনেক ভয় লাগে, আমি ছোটোবেলা থেকে জীবনে কখনো ইঞ্জেকশন নিই না, আমি নিব না। মানে এটাও নেয় না, এবং মেডিসিনগুলোও কখনো সে ডাক্তারের সামনে খায় না, ও বাসায় গিয়ে খাবে এটা বলে। তখন পুরোটা ব্যাপার জুড়ে আমি বুঝতে পারি যে ও আমার সাথে আসলে প্রতারণা করতেছে, মানে ও আমার সাথে প্রতারণা করতেছে। এটা বলার পরে আমি যখন তার কাছ থেকে কিছুটা মানে সামহাও একটু সরে গেছি, মানে ওর সাথে খুব একটা কথা বলি না, একটু দূরে দূরে থাকতেছি, ও কল দিলে রিসিভ করি না, অ্যাভয়েড করতেছি। এরকম করে ও আমাকে যখন বলে যে আমি আসবো, তুমি বাসায় আসো, বা আমি ওর সাথে ওই কাজটাও আর করি না, মানে আমাদের যে শারীরিক সম্পর্ক ওইটা আমি অফ করে দিয়েছি। এইভাবে প্রায় কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন ও আমাকে বলে যে অমুক একটা পার্কে, ও বলে যে বেলা তুমি একটু অমুক পার্কে আসো, তোমার সাথে আমার কথা আছে, এমন করে আমাকে বলে। তো আমি তখন বললাম যে অমুক পার্কে আমি যাব, কি কথা বলবো আমাকে তুমি বলো। তো বললে তুমি অমুক পার্কে আসো, এরপর আমি বলবো। আমি বললাম যে ঠিক আছে। তো পার্কের ঠিকানাটা আমি ওই পার্কে যাই। গেলে পরে ওর মনটা তখন খুব খারাপ থাকে, মানে বিকেলের দিকে যাই, একদম কান্না করার মতো অবস্থা, এরকম চোখের পানি টলমল করতেছে। তো আমি তখন বললাম যে সারা কোনো সমস্যা, আসলে কি সমস্যা তুমি আমাকে একটু বলতে পারো, মানে তোমার প্রবলেমটা কি? তো ও আমাকে বলে আমাদের অনেক প্রবলেম, আসলে কয়টা প্রবলেমের কথা বলবো। আমি তখন বললাম যে মানে কি হয়েছিল? আমাকে বলে আমরা যে বাসাটায় থাকি ওই বাসাটা তো মূলত আমার আম্মার। এখন আমার আম্মা একটা খারাপ লোকের সাথে সম্পর্ক হয়ে গেছে, মানে আমার আম্মার একটা ভদ্রলোকের সাথে খারাপ লোকের সাথে সম্পর্ক হয়েছে, এবং আমার আম্মা ওই খারাপ লোকটাকে বিয়ে করে ফেলবে। যদি ওই লোকটাকে আমার মা বিয়ে করে তাহলে ওই লোকটা আমাদের বাড়িটা নিয়ে যাবে, এবং আমার মাকে ওই লোকটা ইউজ করতেছে, এবং আমার মায়াকে শুধুমাত্র আমার মায়ের কাছ থেকে আমাদের এই বাড়িটা নিয়ে যাওয়ার জন্য এই লোকটা আমার আম্মার সাথে সম্পর্ক করে। বাট আমি কোনোভাবে আমার মাকে ওখান থেকে ফিরে যেতে পারতেছি না। আমি তখন বললাম তুমি কি বলো, মানে সম্পর্ক করে মানে তো তোমার না বাবা আছে? ও তখন বলে যে এটা আমার বাবা না, এটা আমার আম্মার একটা ফ্রেন্ড। আমি তখন বললাম যে তোমার আম্মার একটা ফ্রেন্ড মানে? বলে হ্যাঁ আমার আম্মার একটা ফ্রেন্ড, ওনার ওয়াইফ বিদেশে থাকে, কানাডায় থাকে, উনি আমাদের বাসায় থাকে, তো আমার আম্মার সাথে ওনার সম্পর্ক এরকমই। আমি তখন ব্যাপারটাতে কেমন যেন একটু অবাক হয়ে গেলাম। সারা কিন্তু আমার সামনে এই লোকটাকে বেশ কয়েকবার বাবা বলেও ডাকছে, এটা কিন্তু আমি নিজের কানে শুনেছি, অনেকবার বাবা বলে ডাকছে। তো এখন সে আমাকে বলতেছে এটা তার মায়ের ফ্রেন্ড, তার ওয়াইফ ঢাকাতে থাকে, সে তাদের বাসায় থাকে এরকম। আমি তখন বললাম তো এই লোক এখন কোথায়? পরে এই লোকটা চলে গেছে, বলে যে এই লোক এখন নাই, উনি এখন কানাডাতে চলে গেছে, ওনার ওয়াইফের কাছে চলে গেছে। এই জন্যই তো আমার মায়ের সমস্যা। উনি চলে যাওয়ার পরে আমার মা বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতে শুরু করে, এবং একটা পর্যায়ে আমার মা এখন এরকমভাবে একটা খারাপ লোককে ফাঁদে পড়ে গেছে। এখন তো আমাদের সব কিছু মানে আর থাকবে না, কিছু থাকবে না, খুব কান্নাকাটি করতেছে। তো আমি তখন বললাম যে সারা আমি কি করতে পারি? তুমি যে কথাগুলো আমাকে বলতেছ
এখানে আমার কি করণীয় আছে, আমি কি করতে পারি? ও আমাকে বলে তুমি না চাইলে একটা কাজ করতে পারো, এবং আমি এই কাজটা কিভাবে তোমাকে বলবো, যেহেতু তুমি আমার হাজব্যান্ড, আমরা তো বিয়ে করছি, তো সেখানে আসলে কথাটা কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। বাট যদি তুমি এটা করো তাহলে আমার জায়গাটা বেঁচে যায়, মানে আমাদের প্রপার্টিটাও ঠিক থাকবে এবং সব কিছুই ঠিক থাকবে তুমি যদি এই কাজটা করো। আমি তখন বললাম যে কী কাজ, মানে তুমি কি বলতে চাচ্ছ, আমাকে একটু ক্লিয়ার করে খুলে বলো। ও আমাকে বলে শোনো, আমার মা কিন্তু বলছে আমার মা যদি এরকম কোনো ছেলে পায়, ভালো কোনো ছেলে পায়, আমার মায়ের পছন্দনীয়, আমার মা ওই ছেলেকে বিয়ে করবে এবং বিয়ে করে আমার মা ওই ছেলের নামে আমাদের এই বাড়িটা লিখে দেবে। এবং ওরকম মা কিন্তু অনেক ওর মা কিন্তু আবার ফেসবুক লাইভেও করতো, ফেসবুক লাইভে গিয়েও আমি এরকম দুষ্টমি করতো, বা এরকম উনি ওনার বান্ধবীদেরকে বলে এরকম যদি ভালো হ্যান্ডসাম স্মার্ট কোনো ছেলে পায় তাহলে উনি বাড়িটা লিখে দেবে ছেলের নামে এবং উনি ওই ছেলের সাথে সারা জীবন থাকবে, এরকমটা। তো সারা তখন আমাকে বলতেছে যে তুমি চাইলে এই কাজটা করতে পারো, তুমি আর আমার সাথে একটা ফেক রিলেশন তৈরি করতে পারো, একটা ফেক রিলেশন তৈরি করে এরপরে কোনো না কোনোভাবে আমার আম্মার কাছ থেকে বাড়িটা যদি তুমি তোমার নামে লিখে নাও তাহলে আমরা ওই বাড়িতে একসাথে থাকবো, আমাদের আর কোনো প্রবলেম থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। তো আমি তখন বললাম তো তোমার মায়ের কিছু হলে তো বাড়ি তো তোমারই হবে এখন, তাইলে ও আমাকে বলে যে শোনো আমার নানা ভাই বাড়িটা ডিরেক্টলি আমার নামে লিখে দিছে, এখন আমার আম্মা যদি বাড়িটা অন্য কারণে আমি লিখে দেয় আমাদের কিন্তু কিছু করার নেই, আর আমার তো কোনো ভাই বোন নাই তুমি তো জানো। পরে আমি বললাম এটা তুমি কেমন কথা বলতেছো, আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বিবাহিত স্ত্রী, এখন তোমার আম্মার সাথে আমি ফেক রিলেশন কীভাবে তৈরি করবো? কারণ তোমার আম্মা তোমাকে চিনে, এমন তো না যে উনি আমাকে কখনো দেখে নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, উনি আমাকে চিনে জানে, ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, এখন যদি আমি এটা করতে যাই তাহলে তো উনি বুঝে যাবে। ও তখন আমাকে বলে তুমি জানো আমার মা কিন্তু তোমাকে অনেক পছন্দ করে। আমি তখন বললাম তোমার মা আমাকে পছন্দ করে মানে আমি বুঝলাম না। ও আমাকে বলে জানো যেদিন তুমি তোমার ওয়াইফের ব্যাপারে বলছিলা যে তোমার ওয়াইফের সাথে শারীরিক সমস্যা করতে গেলে কী কী সমস্যাগুলো হয়, এগুলো শুনে মা খুব মজা পাইছে। মা ঘরে এসে আমি আর মা কিন্তু একই সাথে ঘুমাইতাম, মা কিন্তু খুব ফ্রি, মানে আমরা দুজনেও যদি মা মেয়ে হয়ে থাকি বাট আমাদের মাঝে কিন্তু ফ্রেন্ডলি সম্পর্ক, আমরা একেবারে বন্ধুর মতো থাকি এবং মা আমাকে সব কিছু শেয়ার করে, আমিও আম্মুর সাথে সব কিছু শেয়ার করি। আমাদের ভিতরে এমন কিছু নেই যেটা আমার ভিতরে, এমন কিছু নেই যেটা মা জানে না, এবং মায়ের ভিতরে এমন কিছু নেই যেটা আমি জানি না। মা বলে ছেলেটা অনেক হট আছে, অনেক স্মার্ট আছে, এরকম একটা ছেলে পেলে কিন্তু আমি বিয়ে করে ফেলতাম, মা এরকম করে কিন্তু আমাকে বলছিল। অ্যান্ড সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের যে রিলেশনটা, এই রিলেশনটা হাইড করে, এই রিলেশনের ব্যাপারটা তুমি আমার মাকে কিছু না বলে তুমি যদি আম্মার সাথে কোনো একটা রিলেশন তৈরি করতে পারো এবং সেই জায়গা থেকে মা কিন্তু তোমাকে বিয়ে করে ফেলবে, এবং বিয়ে করলে সমস্যা কি, তুমি জায়গাটা যদি নিজের নামে লিখে নিতে পারো এরপর আমার আম্মাকে তালাক করে দিবা, ছেড়ে দিবা। আর এক্ষেত্রে তো আমি তোমাকে হেল্প করতেছি, আমি তো আছি, মানে আম্মাকে জাস্ট আম্মার হাত থেকে সম্পদটা নেওয়ার জন্য আমাদের এই ছাড়া অন্য কোনো রাস্তা নাই, এবং আমার মাকে এটা করলে তুমি প্রপার্টিটা খুব ইজিলি নিয়ে নিতে পারবা। আমি ওর কথাগুলি শোনার পর আমার গলা সব শুকিয়ে গেছে, যেটা কেমন কথা বলতেছে, মানে এরকম ঘটনা তো আমি জীবনেও কখনো শুনিও নাই, এবং এটা কিভাবে সম্ভব। ও আমাকে তখন বলতেছে দেখো যদি এটা না হয় তাহলে আমার মাও আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, মা আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করছে, মা আমাকে সেখানে বিয়ে দিয়ে দিবে এবং আমি প্রপার্টিও হারাবো, আমি তোমাকেও হারাবো। এই বলে ওই পার্কের মধ্যে ও তখন আমার পা জড়ায় ধরে কান্না করতে শুরু করে, পা জড়ায় ধরে হাউমা করে কান্না করতেছে যে বেলা তুমি প্লিজ কিছু একটা করো, এবং তুমি চাইলে করতে পারবা, তুমি ছাড়া আমার কাছে অন্য কোনো ওয়ে নাই, আমি খুব অসহায়, আমি খুব গরিব, আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে অনেক বছর আগেই, আমি ছোটোবেলা আমার বাবা মারা গেছে, এরপর থেকে আমার মা আমার এই মায়ের বন্ধুটার সাথে লিভ টুগেদার করতো, এখন এরকম সমস্যা এবং তুমি এটা থেকে আমাকে বাঁচাইতে পারো। আমি তখন খুব চিন্তায় পড়ে গেলাম, খুব টেনশনে পড়ে গেলাম। আমি তখন বললাম যে তুমি আমাকে জাস্ট একটা রাত সময় দাও, আমি একটু চিন্তা করো। আমাকে বলে তুমি কি চিন্তা করবা জানি না, বাট তুমি যদি এই কাজটা না করো তাহলে কিন্তু আমি সুইসাইড করবো, আমি কিন্তু আত্মহত্যা করে মরে যাবো। এটা বলে ওখান থেকে কান্নাকাটি করে ওখান থেকে উঠে চলে যায়। ওদের কিন্তু আবার নিজেদের গাড়ি থাকে, ওই সময় ওরা গাড়ি কিনে ওই গাড়ি দিয়েও তখন উঠে ওদের বাসা যায়। ও বাসায় গেলে পরে আমি তখন আমাদের বাসায় এসে চিন্তা করতেছি আমি কী করা যায়, ও যে কথাটা বললো এটা আমি কি করব, মানে নিজে নিজে চিন্তা করতেছি। আমি কিন্তু এই ব্যাপারগুলো আমার আব্বা আমার সাথে কোনো শেয়ার করতেছি না, বা কারোর সাথে কোনো শেয়ার করতেছি না, কাউকে ব্যাপারগুলো জানাচ্ছিও না। এবং ওই সময় চিন্তা করতে করতে তখন রাত 1টার দিকে আমাকে কল দেয়, আমাকে কল দিয়ে বলতেছে দেখো তুমি কিছু মনে করো না, তুমি কি আমাকে একটু ভিডিও কল দিতে পারো, এরকম করে আমাকে বলে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ভিডিও কল কেন, বলে দাও না। পরে আমি ভিডিও কল দিই, ভিডিও কল দেওয়ার পরে ওর মায়ের জানালার ফাঁক দিয়ে আমাকে এই ভিডিও কলে ওর মায়ের এমন কিছু মানে জিনিস দেখায় যে ওর মা ভিডিও কলে কথা বলতেছে অন্য একটা লোকের সাথে, এবং এটা বলার মতো না। পরে আমি বললাম ছি তোমার আম্মা এরকম কেন, বলে যেই দেখো ওই ছেলের সাথে এইভাবেই কথা বলে অলওয়েজ। তো এখন কিন্তু আমাদের কিন্তু সব শেষ হয়ে যাবে। আমি ও খুব কান্নাকাটি, ও বলে জানো আমি কেন তোমার সাথে লাস্ট কয়েকটা দিন ধরে আমি ভেবি, আসলে ইচ্ছা করে আমি ভেবে নিচ্ছি না, সত্য কথা আমি জানি যে তুমি হয়তো আমার উপর রাগ করো, আমি ভেবিটা নিব কীভাবে নিবে বলো, আমার তো কোনো কিছু ঠিক নেই।
আমি ইচ্ছে করেই বেবিটা নিচ্ছি না, কারণ তুমি যে চাকরি করো এই মাসে তুমি কয় টাকা বেতন পাও, যে টাকা বেতন পাও ওই টাকা দিয়ে তুমি তো ঘর ভাড়াটাও দিতে পারো না। আমার জন্য যে একটা ফ্ল্যাট ভাড়া করছো ওই ফ্ল্যাট ভাড়াটাও তোমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। আমি নিজে ফ্ল্যাট ভাড়াটা দেই, আমি নিজে টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া দিই। এবং কীভাবে দেই সেটা হচ্ছে আমাদের যে বাড়ি আছে ওই বাড়ির ভাড়ার টাকা পাই বলে কিন্তু আমি ওই ভাড়াটা দিতে পারতেছি। এখন ওই বাড়িটা যদি মা অন্য কারণ আমি লিখে দেয়, অন্য কারো হয়ে যায়, তাহলে কীভাবে আমি তোমাকে নিয়ে থাকবো? আর ঢাকা শহরে একটা ফ্যামিলি চলতে হলে মাসে ম্যাক্সিমাম 20 থেকে 30 হাজার টাকা লাগবে, 20 হাজার টাকা তো ম্যাক্সিমাম লাগবে। তো সেখানে তো তোমার বেতন অল্প কয়েক টাকা, তুমি তো ঘর ভাড়াটাই দিতে পারবা না। বাপ ছেলে মিলে একটা পরিবার চালাইতে পারো না, দুইটা পরিবার কিভাবে চালাবা? আর তোমার আব্বার যে কন্ডিশন, তোমার আব্বা কয়েকদিন পরে আর কোনো কাজই করতে পারবে না, তোমার আব্বা ঘরে বসে যাবে, অ্যান্ড তখন তো তোমাকেই সব কিছু করতে হবে। এখন তুমি কি বলো, আমি কি করবো তুমি আমাকে বলো, আমার কাছে কোনো রাস্তা নাই, এটা ছাড়া কোনো রাস্তা নাই। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে তুমি ফোনটা রাখো, আমি একটু চিন্তা করি। তো আমি ফোনটা কেটে দিলাম, কেটে দিয়ে তখন আমি সারাটা রাত ঘুমাইলাম না, সারাটা রাত না ঘুমাই আমি চিন্তা করতেছি যে কি করা যায়, মানে কীভাবে কি করব, বা মানে সারাটা রাত চিন্তা করলাম। সকালে ফজর আজান দিলে আমি গিয়ে ফজর নামাজটা পড়লাম, পড়ার পরে আমি আইসা একটু ঘুমাইলাম। প্রায় 9টার দিকে উঠে আমি আবার ইয়েতে চলে গেলাম, টিকিট বেচতে চলে গেলাম। তখন 11টা বাজে, 9টা বাজে গেলাম, 11টা বাজে সারা তখন আমাদের ওই কাউন্টারে চলে আসছে। আইসা আমাকে বলতেছে কী ব্যাপার বেলায়, তুমি আমরা কল ধরো না কেন? আমি তো মোবাইলটা সাইলেন্ট করে পকেটে রেখে দিয়েছি। আমি বললাম যে আমার তো ফোনটা সাইলেন্ট, আমি দেখি যে ও প্রায় মানে 100টার উপর আমাকে কল দিছে। তুমি আমার কল ধরো না কেন, তুমি আসো কাউন্টারের থেকে চলে আসো। আমি বললাম এখন তো উঠে যাবে না, আমাদের বস আছে, এবং যদি উঠে যায় তাহলে বস ঝামেলা করবে। আমার বাবা ওই দিন যায় না, বাবার শরীর খারাপ, কাউন্টারে শুধু আমি একাই আছি। ও তখন আমাকে বলে যে না তোমাকে এখন উঠতেই হবে, আমি কোনো কথা শুনতে চাই না, এখন তোমাকে উঠতে, মানে টান দিয়ে আমাকে কাউন্টার থেকে উঠে নিয়ে আসে। এবং কাউন্টার থেকে উঠে আমাকে পার্কে আইনে ওই কথাবার্তা ঘুরে অতীতের কথাবার্তা এগুলো বলতেছে। বলতে বলতে আমাকে তখন আমাদের গাড়ির মালিককে কল দেয়, কল দিয়ে আমাকে বলতেছে যে কী ব্যাপার বেলায়েত তুমি কোথায়? আমাকে বলে, আমি বললাম যে স্যার একটা সমস্যা হয়েছে। পরে আমাকে বলে তোমারও সমস্যা, তোমার বাপেরও সমস্যা, তো তোমার আব্বা তো সিনিয়র মানুষ, তোমার আব্বাকে রেখে দিলাম, তোমার আব্বাকে ছাড়া যাবে না, কিন্তু তোমাকে আর আমি রাখতেছি না, তুমি আগামী দিন থেকে আর আইসো না, তুমি অন্য কোথাও চাকরি দেখো, আমি তোমার জায়গায় অন্য কাউকে বসাই দিলাম। মানে ডিরেক্টলি এত বছর ধরে যে চাকরিটা করতেছি, যেটা করে আসলে পরিবার চলতেছে, হঠাৎ করে চাকরিটা তখন চলে গেল। আমার তখন মনটা খুব খারাপ হয়ে গেল। আমি বললাম যে সারা তুমি জানো তুমি কী করছো? ও বলে কি? আমি বললাম এই ঘটনা। ও তখন একটা হাইসা বলতে চাইরি, তোমার বাসায় দারোয়ানের যেই বেতন হবে তুমি তো সেই বেতনও পাও না, এই চাকরির জন্য তোমার তো মায়া কিসের? তুমি যে তোমার বাসায় যে দারোয়ান, আমাদের বাসায় যে দারোয়ানের বেতন, ওর থেকেও তো তোমার বেতন আরও কম। সুতরাং তুমি কেন এই বালের চাকরি চিন্তা করতেছো? এই চাকরি ছাড়ো, এটা নিয়ে কোনো চিন্তা করো না, তুমি বাড়ি নিয়ে চিন্তা করো। এখন তুমি কয়েকশো কোটি টাকার মালিক হইতে আসো, এত বিলাসবহুল একটা বাড়ির মালিক হইতে আসো, তুমি এটা চিন্তা না করে তুমি চিন্তা করতেছো কোথাকার কোন চাকরি। আমি তখন বললাম সবই বুঝি যে আমি বাড়ির মালিক হইতেছি, কিন্তু যে ওয়েতে আমি হচ্ছি এই ওয়েতে কি সম্ভব, বা এই ওয়েতে আমি কীভাবে কী করবো? আমাকে বলে প্লিজ তোমার পায়ে ধরে তুমি আর কোনো কথা বলো না, তুমি আজকে আমার আম্মার সাথে কথা বলো, তুমি আজকে আমার আম্মার সাথে। আমি বললাম তো আমি কল দিলে উনি কথা বলবে? আমার আম্মা বলে ও আমাকে বলতেছে আমি কালকেও রাতের বেলায়, মানে কালকেও আমি তোমার ব্যাপারে অনেক কথা বলছি, যে তোমার সাথে দেখা হয়েছে, তুমি আগের চেয়ে অনেক সুন্দর হয়েছো, আমি তো অনেক ভালো, এটা সেটা আমি আম্মার কাছে বলছি। আম্মা তুমি যদি কথা বলো তাহলে আম্মা ওই ছেলেটার সাথে কথা বলা অফ করে দিবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্লিজ বেলায়েত। তা আমি বললাম, তাহলে আমি একদম অসহায় আর কি, অসহায়ের মতো আমি বললাম যে ঠিক আছে তুমি নাম্বার দিও। পরে আমাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, তুমি হোয়াটসঅ্যাপে কল দিও, তাহলে ছবি টবি পাঠাইতে পারবো, ভিডিও কলে কথা বলতে পারবা। আমি বললাম ঠিক আছে। তোর আম্মার যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এটা দিল, দেওয়ার পরে আমি তখন বাসায় যাওয়ার পরে কল দিতেছি না, আসলে কীভাবে কল দেবো, নিজের বিবেক বাধা দিচ্ছে, মানে নিজের বিবেক নিজেকে প্রশ্ন করতেছে যেটা আমি কী করতেছি, বা মানে শাশুড়ি মানি তো মা এরকম আর কি, তো আমি এটা কী করতেছি, আমার নিজের বিবেক থেকে কিন্তু এই জিনিসটা আসতেছে না। তো না আসার পরিপ্রেক্ষিতে আমাকে বলে, আমাকে রাতের বেলায় কল দিয়ে কী ব্যাপার তুমি কি আম্মাকে মেসেজ করো নাই, টেক্সট করো নাই, কল দেওয়া নাই? আমি বললাম যে না। ও বলে তাহলে আম্মা কার সাথে কথা বলে? ও তখন মানে খুব খারাপ ভাষা আমাকে গালি দিয়ে বলতেছে যে তোরে এত করে বললাম তুই আমার কথা শুনিস না, তুই বুঝবে আমি তোরে নিজে ছেড়ে দেবো, আমি তোকে নিজে ডিভোর্স করবো, তোরে ডিভোর্স করে আমি চলে যাবো, আমি অন্য একটা ছেলেকে বিয়ে করবো, আমি তোরে যেদিন ছেড়ে দিব সেদিন তুই বুঝবি যে পৃথিবী কেমন করে চলতেছে, তো সেদিন বুঝবি তোর তো এখন মানে চাকরিও না, তোর কাছে পকেট খরচের টাকাও থাকবে না। এরকম করে খুব খারাপ ভাষায় কথা বলে। আমি তখন এত একটা পরিমাণে টেনশনে পড়ে যাই যে কী ব্যাপার, ওইগুলো কী মানে কী কথাবার্তা বলে, কী বলে আমার আসলে মাথায় আসে না। পরে আমি কী করলাম, বাধ্য হয়ে ওর মাকে একটা হাই লিখলাম। এটা আমার নতুন একটা আইডি ছিল, ওই আইডির মধ্যে আমার কোনো ছবি ছিল না, একটা মানে আইডি, হোয়াটসঅ্যাপ আইডি, কোনো ছবি নেই। আমি ওর মাকে একটা হাই লিখলাম, হাই লেখার প্রায় কয়েক সেকেন্ড পরে উনি আমাকে হেলো লিখলো। আমি লিখলাম কেমন আছেন, উনি লিখলো ভালো আছি। তো আমাকে মানে উনি জিজ্ঞেস করলো যে আপনি কে? পরে আমি কোনো রিপ্লাই দিতেছি না। আমি পরে ওনার আবার মানে 3বার এই প্রশ্নটা করছে যে আপনাকে, 3বার পরে উনি এবার আমাকে কল দিতে শুরু করছে, ডিরেক্টলি কল দিতেছে। তো কল দেওয়ার পরে আমি তখন চিন্তা করতেছি কল কি ধরবো কি ধরবো না। প্রায় একসাথে উনি আমাকে 9টা কল দেয়, 9 নাম্বার কলে আমি তখন কলটা রিসিভ করি। রিসিভ করার পরে খুব খারাপ ভাষায় গালাগালি করেছে, এই তুই কে রে, কল ধরিস না কেন, এটা সেটা।
আমি তখন বললাম যে আপা আপনি আমাকে চিনবেন না, আমি আপা করেই বলি আসলে, যেহেতু ওনার সাথে ওরকম একটা সম্পর্কে যাব। আমি বললাম যে আপা আমি আমি আসলে বেলায়েত। পরে বলে কোন বেলায়েত? আমি বললাম যে আপনাদের বাসায় ভাড়া থাকতাম। বলে ও আচ্ছা আচ্ছা, ওই যে কুমিল্লার একটা দুর্বল মেয়েরই বিয়ে করে ছেড়ে দিয়েছিল ওই বেলায়েত, এরকম করে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি ওই বেলায়েত। বলে ও আচ্ছা ভালো, কী অবস্থা তোমার, এখন ভালো আছো? আমি বললাম ভালো আছি। তোমার আমার নাম্বার কই পাইছো? এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমার কাছে থাকার কথা না? তুমি তো আমার ফোনে কল দিতে, আমার ফোন নাম্বার তোমার কাছে আছে, তুমি তো আর বেশ কয়েক বছর আমার সাথে কোনো যোগাযোগ রাখো নাই, তো আজকে হঠাৎ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলা, মানে তুমি বুঝলাম না কোনো কারণ আছে নাকি, এরকম করে বলে। আমি তখন বলি না আপা কোনো কারণ নাই, আসলে আজকে সকালবেলা আপনার মেয়ে সাহারার সাথে দেখা হয়েছিল। তো আমাকে বলে হ্যাঁ সারা তো সবসময় তোমার প্রশংসা করে, আমি তোমার প্রশংসা করি, তুমি অনেক ভালো, তুমি অনেক স্মার্ট হ্যান্ডসাম, এগুলো সবসময় সারাকে বলি। আমি তখন বলি সারাই তো আমাকে আপনার নাম্বারটা দিল এবং বলে যে আপনি নাকি আমাকে কল দিতে বলছেন। পরে আমাকে বলে না আমি তো কল দিতে বলি নাই, আর আমার মেয়েটা অনেক দুষ্ট হয়ে গেছে জানো, আমার মেয়েটা অনেক বেশি ফাজি হয়ে গেছে, ও আসলে একটু এরকমই। তো ঠিক আছে তুমি কল দিছো ভালো কথা, তুমি যেহেতু কল দিছো তোমার সাথে আমার কথা বলতে ভালোই লাগতেছে, আমি তোমার অনেক মিস করি। অ্যান্ড তোমার ওয়াইফের সাথে আর কোনো যোগাযোগ বা কোনো কিছু আছে? আমি তখন বললাম না আমার ওয়াইফের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, ওয়াইফের সাথে আমার আর কোনো কথা নেই, এবং এটা ওইখানে সমাধা হয়ে গেছে, ওই মেয়ে অন্য কোথাও বিয়ে করে ফেলছে, তো এখনো ভালো আছে। পরে আমাকে বলে দেখছো ওই মেয়ে অন্য কোথাও বিয়ে বসছে, তুমি 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 তো বললা ওর এই সমস্যা ওই সমস্যা, এই সমস্যা ওই সমস্যা যদি থাকবে তাহলে অন্য ছেলে কিভাবে বিয়ে করলো? তো আমি বলি অন্য ছেলে বিয়ে করছে মনে হয়, বিয়ে করছে থাকতেছে। পরে উনি আমাকে বলে এরকম একটা খারাপ ভাষায় বলে যেটা বড় বা এরকমের জন্য, মানে এরকম করে বলে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি তো আমার জায়গায় ঠিক আছে, বা এখন তো সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওর বিয়ে হয়ে গেছে তাতে কী হয়েছে, আমার লাইফে এখন অনেক হ্যাপিনেস, আমি অনেক ভালো আছি। এইটা যেটা বলে ওনার সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে আমি দেখি উনি জানি কেমন করে আমার সাথে ওই আগের বাসায় যেরকম আগে যেরকম একটু নোংরা নোংরা কথা বলতো, খারাপ কথা বলতো, এই কথাবার্তা উনি বলতে শুরু করে। এবং শেষে আমার ওই মোবাইলের ভিতরে আমার বউ সারা টেক্সট করতেছে থ্যাংক ইউ কন্টিনিউ প্লিজ, আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, আমার সব কিছু ভুলে দাও, আমাকে কোনো কিছু বুঝতে দিও না, বা আমার সাথে কথা বলো, এরকম করে ও আমার ওই ফোনের ভিতরে আমাকে টেক্সট করতেছে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, এরকম করে আমি আমার সাথে কথা বলতেছি, ওর আমার সাথে কথা বলতেছি, এরকম করে কথা বলতে 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 আমি প্রায় 1 ঘন্টার মতো ওনার সাথে কথা বলি, এবং 1 ঘন্টায় মনে হয় না একটা কথা উনি ভালো বলছেন, প্রতিটা কথাই উনি খুব নেগেটিভিটি। এরপরে আমাকে বলতেছে তুমি কালকে আমাদের বাসায় একটু আসো দুপুরবেলা, তোমার অনেক দিন ধরে দেখি না, তুমি কালকে একটু দুপুরবেলা আসো, এরকম করে আমাকে বলে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি কালকে যাব। এই কথা বলে ওনার সাথে প্রায় উনি আরও কথা বলতে চাইছিল, কিন্তু আমি কোনো কথা না বলে লাইন কেটে দিলাম। লাইন কেটে সারাডে কল দিলাম, সারাডে বললাম যে সারা এই ঘটনা, তোমার আম্মা তো এগুলো এগুলো বলছে, এই কথা হয়েছে তোমার আম্মার সাথে। ও তখন আমাকে বলতেছে থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক ভালো কাজ করছো, এবং ওয়েল ডান যে তুমি আমার আম্মুর সাথে কথাবার্তা বলো, এবং তুমি যেভাবে হোক আমার আম্মুকে একটু লাইনে আনো। এরপর থেকে আমার সাথে খুব ভালো করে কথা বলতেছে, এবং আমার ফোনেও টাকা রিচার্জ করে দেয়। তো সব কিছু ঠিক আছে। পরের দিন উনি আমাকে দুপুরবেলা কল দিয়েছে, মানে সারার মা, ওনার নাম সাবিনা আর কি, সাবিনা। কল দিয়ে বলতেছে যে তুমি আমাদের বাসায় না আসবা বলছিলে দুপুরবেলা, আসো না কেন? আমি কিন্তু তখন চাকরি নেই বাইরে। পরে আমি বললাম যে ঠিক আছে আসবো। তো আবার এদিক দিয়ে স্যার আমাকে কল দিয়ে বলতেছে যে আম্মু কিন্তু অনেক রান্না বান্না করছে তোমার জন্য, তুমি আসার সময় কিছু ফল ফ্রুট এটা সেটা নিয়ে এসো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি ফল ফ্রুট এটা সেটা অনেক কিছু নিয়ে ওদের বাসায় গেলাম। গেলে পরে ওর আম্মা এমন একটা ড্রেস পরছে আমার কাছে মনে হয় একেবারে খারাপ, ওরকম একটা ড্রেস পরা অবস্থায় বাসায় গেলাম। গেলে পরে উনি আমাকে মানে খাবার দাবার দিল, আমি খাচ্ছি। সারা কিন্তু ওই সামনে আসে না, সারা বাসায়ও নাই, ওকে জেনে চলে গেছে। তোর আম্মা আমার সাথে অনেক কথাবার্তা বলে, এখন কি করবা বা কি সিদ্ধান্ত নিলা, কাকে বিয়ে করবা, কোথাও মেয়েটে দেখছো কিনা, এরকম করে অনেক কথাবার্তা বলে। আমি তখন বললাম যে দেখেন ওভাবে তো আমার মেয়ে দেখা হয় নাই, বা আমার ওরকম করে কোনো কিছুই নেই। তো উনি আমাকে বলে যে দেখো না মেয়ে, দেখো মেয়ে পাও কিনা, আসলে বয়স একটা ফ্যাক্ট না, ওরকম করে উনি নিজে আমাকে বলে যে বয়স একটা সমস্যা না, যদি ভালো কোনো মেয়ে পাও এরকম করে বিয়ে করে ফেলো, আমার মতো হইলেও বিয়ে করে ফেলবা, কারণ আমার মতো যদি বিয়ে করো তাহলে তোমার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, বড় মানুষদেরকে বিয়ে করা ভালো। মানে যেই কথাগুলো আমি বলবো ওই কথাগুলো উনি আমাকে বলতেছেন। আমার কিন্তু অনেক সন্দেহ লাগতেছে, বাট আমি কি করব বুঝতে পারতেছি না। কথাবার্তাগুলো শোনার পরে আমি খাওয়া দাওয়া করলাম, করে আমি চলে আসতেছি। উনি বলে চাইলে তুমি একটু রেস্ট করে যাও, ঘন্টাখানিক পরে যাও, গেস্ট রুম আছে ওখানে গিয়ে রেস্ট করো। আমি বললাম না আমি রেস্ট করবো না, আমি চলে যাবো। বেরোলাম, বেরোয় সারাডে ফোন দিলাম, ফোন দিয়া বলতেছি তুমি কেউ? বলে আমি রেস্টুরেন্ট আছি, রেস্টুরেন্টে আসো। ওইখানে গেলাম, যাওয়ার পর বলে কথা বলছো? আমি বললাম যে কথা বলছি, কিন্তু তোমার আম্মা তো এরকম এরকম, মানে তোমার আম্মা এগুলো এগুলো বলতেছে। ও তখন বলে দেখছো না আমি তোমার বললাম না যে আম্মা তোমাকে পছন্দ করে, সবকিছু ঠিক হয়ে গেছে, তো তুমি আম্মাকে বিয়ের প্রস্তাব দেও নাই, এরকম করে বলতেছে। আমি বললাম কি বলো, আমি আজকে ফার্স্ট ওনার বাসায় গেলাম, আজকে মাত্র খাওয়া দাওয়া করলাম, এখন আমি বিয়ের প্রস্তাব দিব?
ও আমাকে বলে দেখো না, তুমি না লেট করো না, তুমি যদি মনে করো যে লেট করলে এটা মানে ভালো হবে তা কিন্তু না, লেট করলে এটা খুব খারাপ হবে, আর আম্মা যে কোনো সময় চেঞ্জ হয়েও যেতে পারে, কারণ ওই ছেলে তো আমাকে ডিস্টার্ব করতেছে। তুমি জানো আমার আম্মা ওই লোকটার সাথে সম্পর্ক করে, ওই লোকটা খুবই খারাপ, মানে সে অনেক মাদক সেবন করে, এরপরে দেখতেও অনেক খারাপ, বিভিন্ন ধরনের মেয়েদের সাথে খারাপ সম্পর্ক আছে। তো এরকম একটা ছেলেকে যদি আমার আম্মা বিয়ে করে ফেলে তাহলে তো আমাদের পুরো লাইফটাই শেষ হয়ে যাবে, তুমি কি বুঝো না? তো আমি বললাম তো আমি যদি ওনাকে, বা তুমি যদি বলো বিয়ে করার জন্য করে এরপরে ছেড়ে দিলেও তুমি আবার এরকম করবে, বলো আরে বোকা তুমি তো ছাড়বা জায়গা নেওয়ার পরে, তুমি তুমি আম্মাকে ডিরেক্টলি কন্ডিশন দিবা যে তোমার নামে বাড়ি লিখে দিতে হবে, তোমার নামে বাড়ি লিখে দিলে তুমি বিয়ে করবা, বা এরকম করে তুমি আমার আম্মাকে বলবা যে বাড়ি লিখে দিতে হবে, অ্যান্ড বাড়ি যদি লিখে না নিয়ে তুমি বিয়ে করবা না, তুমি এরকমভাবে কন্ডিশনে গিয়ে আম্মাকে বিয়ে করবা। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। পরে ওর সাথে কথাবার্তা বলে আমি ঘরে যাই, এরপর থেকে প্রতিদিন মানে 2 ঘন্টা ওর সাথে কথা বলি, 2 ঘন্টা আম্মার সাথে কথা বলি, 2 ঘন্টা ওর সাথে, 2 ঘন্টা আম্মার সাথে। ও কিন্তু আমার সাথে কথা বলতে চায় না, আমাকে স্কিপ করে, আমাকে বলো আমার সাথে এত কথা বলতে পারে, তুমি আম্মুর সাথে কথা বলো। এমন করতে করতে ওর আম্মার সাথে আমার এক ধরনের একটা সম্পর্ক হয়ে যায়। ও আর ওর আম্মা নিজ থেকে সম্পর্কটা মানে তৈরি করে, কথাবার্তা হইতে হইতে একদম খুব নগণ্য একটা পর্যায়ে গিয়ে আমাদের সম্পর্কটা হয়ে যায়। সেখানে উনি আমাকে একবার ডিরেক্টলি উনি নিজে আমাকে প্রপোজ দেয়, উনি নিজে আমাকে বলে যে তুমি আমাকে বিয়ে করতে পারো, এবং আমাকে এরকম করে বলে যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার যে প্রপার্টি আছে, আমার যে বাড়ি আছে, বাড়িটা আমি তোমার নামে লিখে দেবো। উনি নিজে আমাকে বলে যে আমি তোমার নামে লিখে দেবো, আমি তো জানি তোমার আব্বার অবস্থা খুব একটা ভালো না, এবং তোমার পারিবারিক অবস্থাও খুব খারাপ, আমি তোমার মতো একটা ছেলেকে ড্রিম দেখি, স্বপ্ন দেখি, এবং জানো আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করার পরে, আমার সারা হওয়ার কয়েক মাস পরে আমার হাজব্যান্ড মারা যায়। এরপরে আমার একটা ফ্রেন্ড আমাদের বাসায় থাকতো, ওর সাথে আমি সম্পর্কটা ওভাবে ভালো চলে না, ওর ওয়াইফ ছিল, আমি আসলে কোথাও শান্তি পাই নাই, সুখ পাই নাই, অ্যান্ড তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি জীবনের একটা ভালো অবস্থানে যেতে পারবো, বা আমি একটা ভালো অবস্থানে থাকবো। আমি তখন বললাম যে ঠিক আছে আমি বিয়ে করবো তোমাকে, আমি তুমি করেই বলতাম যে তোমাকে বিয়ে করবো, কিন্তু আমাকে বাড়ি কবে লিখে দেবা, এমনি ডাইরেক্ট বলে। ও আমাকে বলে যেদিন বিয়ে করবো তার কয়েকদিন পরে লিখে দেবো। তো আমি তখন বললাম লিখে দিবা তো নাকি আগে বাড়ি, ও আমাকে তখন আবার ওর মা আবার মানে এভাবে বলে যে তুমি কি বাড়ির জন্য আমাকে বিয়ে করতেছ, বাড়ি লিখে দিলে কি আমাকে ছেড়ে দিবা, এরকম করে। আমি না না না, বাড়ি লিখে দিলে আমি ছেড়ে দেবো কেন, বাড়ি লিখে দিলে কিন্তু আমি ছাড়বো না। ও আমাকে বলে শোনো বাড়ি কিন্তু তুমি বিক্রি করতে পারবে না, বাড়ি কিন্তু আমি এমনভাবে তোমার নামে লিখে দেবো তুমিও বিক্রি করতে পারবে না, আমিও বিক্রি করতে পারবো না। দলিলে এরকমভাবে কন্ডিশন থাকবে যে বাড়ি তুমিও বিক্রি করতে পারবে না, বাড়ি আমিও বিক্রি করতে পারবো না। ওই কন্ডিশনে গিয়ে কিন্তু মানে আমি তোমাকে বাড়ি দেবো, আমি কিন্তু ডিরেক্টলি তোমার নামে বাড়ি লিখে দেবো না। ওর মা আমাকে এটা বলতেছে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ওকে ফাইন, আচ্ছা আপনার কথা আমি মানলাম। এই কথা বলে আমি তখন ওনার সাথে কথাবার্তা শেষ করে আমি তখন আবার সারাডায় কল দিই। সারাডায় বলি যে সারা তোমার আম্মা তো এই কথা বলতেছে, উনি কন্ডিশনের উপরে বাড়ি দিতে চায়, বাড়ি কিন্তু বিক্রি করতে পারো না। উনি তখন বলে কেন তুমি কি আমাদের বাড়ি বিক্রি করে দিবা, তোমার কি বাড়ি বিক্রি করে দেওয়ার কোনো প্ল্যান আছে? আমি বললাম না আমি বাড়ি বিক্রি করবো কেন। ও আমাকে বলে তাহলে বাড়িটা নিয়ে নাও না, এমন একটা সিস্টেম হবে বাড়ি তুমিও বিক্রি করতে পারবে না, আম্মাও বিক্রি করতে পারবে না, তাহলে তো ভালোই। আমি তো চাই না যে আমাদের বাড়িটা বিক্রি হোক, আমি চাই আমাদের বাড়িতে আমরা থাকি, বাড়িটা বিক্রি না হোক। আমার আম্মার সাথে তোমার বিয়েটা হয়ে গেলে তুমি আমাকে ডিভোর্স করে দিবা, ডিভোর্স করে দেওয়ার পরে আর তো বাড়ি বিক্রি করতে পারবে না, তখন আমি তোমার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা আম্মাকে জানাই দিব, অ্যান্ড যা আছে কপালে তাই হবে, এটা নিয়ে তুমি চিন্তা করো না, কারণ এছাড়া আমাদের কাছে অন্য কোনো ওয়ে নাই। আমি তখন বললাম যে ঠিক আছে যাও, আমি তোমার কথা মেনে নিলাম। এরপরে আমি ওর মায়ের ওই প্রস্তাবে রাজি হলাম। মায়ের ওই প্রস্তাবে রাজি হলাম। রাজি হওয়ার পরে ওর মা আমাকে বলে আমি তো সারাকে ব্যাপারটা জানাইতে পারবো না, বা কাউকে এই ব্যাপারটা বলতে পারবো না, এটা তো একটা মান সম্মানের ব্যাপার, আমার বয়স হয়েছে, মানুষ খারাপ বলবে, তো আমি বিয়েটা গোপনে করতে চাই। মানে ঠিক যেই অ্যাঙ্গেলে সারা আমাকে বিয়ে করছে সেম অ্যাঙ্গেলে সাবিনা মানে ওর মা আমাকে বিয়ে করতে চায়। আমি তখন বললাম যে ঠিক আছে আপনি তাহলে ওকে ফাইন। ওনার সাথে ওই কথা হলো। এর 2 দিন পরেই তখন উনি কী করলো, ওনার আরও পরিচিত 2টা বন্ধু, জানি না ওনার কেমন পরিচিত, ওই 2টা বন্ধু কিনে উনি কাজী অফিসে আমার সাথে গেল। ওই সময় কিন্তু আমার সারার সাথে অলরেডি বিয়ে। আমি কিন্তু সারাকে বারবার বলতেছি দেখো আমার ভালো লাগছে না এসব, সারা আমি এরকম কোনো সম্পর্কে জড়াতে চাই না, মানে খুবভাবে তাকে বলতেছে। ও আমাকে বলে আরে বাবা তুমি তো এটা করতেছো আমাদের প্রপার্টি রক্ষা করার জন্য, অন্য তো কোনো কারণে, আমাদের প্রপার্টি রক্ষা করার জন্যই তো হচ্ছে। ও আমাকে খুবভাবে বুঝিয়ে শুনিয়ে পরে ওখানে পাঠায়, এবং পাঠানোর পরে তারপরে মানে ওর মায়ের সাথে আমার তখন বিয়ে হয়। কাজী অফিসে বিয়ে হয়, কাবিন দেয় 10 লক্ষ টাকা কাবিন। উনি নিজে বলে যে 20 টাকা কাবিন দেবে, আরও বেশি দিতে চায়, বাট আমি 10 লাখের বেশি যাই না। পরে 10 লক্ষ টাকা কাবিন, ওনার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরেই আসলে কি আর বলবো, একইভাবে যেটা সারার সাথে এটা আমি আর বাসায় যাই, এবং বাসায় গেলে উনি গোপনে গোপনে আমার সাথে থাকে। আমার খুব খারাপ লাগে, আমি কান্নাকাটি করি, আমি প্রতি রাতে কাঁদি যে এটা কেমন, আমার সাথে এগুলো কী হচ্ছে বা কেন হচ্ছে, মানে সব রাতে আমি কান্নাকাটি করি। আমি সারার কাছে কাঁদি যে সারা আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমার বউ। ও আমাকে বলে তুমি আগে জায়গাটা লিখে নাও, জায়গাটা দলিল হয়ে যাক, দলিল হয়ে গেলে এটা নিয়ে আর কোনো কথা বলতে হবে না, তুমি জায়গাটা আগে দলিল করো। এরকম করে আমি ওর মাকে বলি যে বাড়ির দলিল কবে দিবেন বা কখন দিবেন, এটা সেটা ওর সাথে কথা। উনি বলে যে দিব, কোনো সমস্যা নেই, দিব, বাড়ির দলিল লিখে দেবো, এই দিব ওই দিব, এগুলো বলে বলে উনি জাস্ট আমাকে ঘোরাচ্ছে।
মানে কোনো কথাও বলতেছে না, এরকম করে ঘোরাচ্ছে যে আজকে দিব কালকে দিব, এরকম করে করে প্রায় 15 দিনের মতো কেটে গেছে। উনি বাড়ির দলিল আমাকে দেয় না। আমি তখন সারারে বললাম যে কী ব্যাপার, তোমার আম্মা তো বাড়ির দলিল দিচ্ছে না, আজকে 15 দিন কেটে গেছে। ও বলে আম্মা তো এখন তোমাকে বিয়ে করছে, সুতরাং এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, বাড়ির দলিল আজ হোক কাল হোক বাড়ির দলিল তুমি পাবা। এরপর থেকে কিন্তু সারার সাথে আমার আর কোনো সম্পর্ক হয় না, ও আমার কাছ থেকে দূরে দূরে থাকতেছে। এবার যতটুকু সম্পর্ক হচ্ছে সম্পূর্ণ ওর আম্মুর সাথে হচ্ছে, ওর সাথে কিন্তু না। এরকম করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে মানে আমি ওদের বাসায় যাচ্ছি আসতেছি, এটা প্রায় 1 মাস পরের ঘটনা। ওর আম্মাকে বিয়ে করার 1 মাস পরে হঠাৎ করে সারা উধাও, মানে সারার ফোন নাম্বার বন্ধ, ওকে পাওয়া যাচ্ছে না, বাসায় নেয়। ও হোস্টেলে থাকতো, হোস্টেলে ও নাই, ওর ফোন বন্ধ। ফোনটা বন্ধ পাওয়ার পরে আমি তখন অবাক হয়ে গেলাম, কিরে ওর ফোন বন্ধ কেন, মোবাইলটা কেন বন্ধ, ওরে পাই না। না পাওয়ার পর ওর মাকে জিজ্ঞেস করে যে সারা কোথায়, সারাকে জিজ্ঞেস করে। পরে বলে কেন তুমি কি জানো না? আমি বললাম যে কি জানবো, আমি তো বুঝতেছি না। পরে বলে না সারা না ওর ওই আমার ওই ফ্রেন্ডের সাথে, আমার ওই ফ্রেন্ডে না সারার বিষয় বের করছে, সারা না কানাডাতে চলে গেছে। আমি তখন বললাম কি বললেন, সারা কানাডাতে চলে গেছে? পরে বলে হ্যাঁ, কেন তোমাকে কি সারা কিছু বলে নাই বা সারার সাথে তোমার কথা হয়নি? আমি বললাম কথা তো হয়েছে, কিন্তু কানাডাতে যাবে এটা তো আমি জানতাম না। পরে কানাডাতে চলে গেছে তো, আমার ওই ফ্রেন্ড হচ্ছে ইউনিভার্সিটি, ওনার ওই ওখানে কোনো ইউনিভার্সিটি থেকে ওর জন্য ভিসা বের করছে, সেখানেও চলে গেছে ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। সারা কিন্তু কোনো ইমো বা হোয়াটসঅ্যাপ এগুলো খুব একটা ব্যবহার করতো না। একটা হোয়াটসঅ্যাপ ছিল বাট এটাও মানে বন্ধ, নাম্বারটাও বন্ধ। মানে এই পর্যায়ে আমি এই কথা কাকে বলবো, কি ওর মাকে বলবো না, মানে আমি আর বুঝতেছিলাম না, আমার মাথায় কোনো কাজ করতেছে না। হঠাৎ ওর ফোন বন্ধ, মানে টোটালি আমার সাথে কোনো যোগাযোগ নেই। এবার আমার মার সাথে কথা বলে যে সারাকে আপনাকে কল করে, আপনার সাথে কথা হয়? বলে না আমাকে তো সারা কল করে না, আমার সাথেও কথা বলে না, আমার সাথে কোনো কথা নাই। উনি আমাকে আবার বাড়িও লিখে দিচ্ছে না, কোনো বাড়িও লিখে দিচ্ছে না বা বাড়ির কোনো কথাবার্তাও চলতেছে না, কিন্তু ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হচ্ছে। এরকম করে প্রায় 4 মাসের মতো কেটে গেছে। এই 4 মাস সারার সাথে আমার 1 মিনিটও কথা হয় নাই, 1 মিনিটও কোনো কথা নাই। এবং 4 মাস ওর মা আমার নামে কোনো প্রপার্টিও লিখে দেয় নাই, ওদের ঘরের মধ্যে আমাকে রাখতেছে। এবং ওদের ঘরে আমি থাকতেছি, আমি ওদের ঘরে কাজ করতেছি, এটা ওইটা করতেছি। আমার আব্বা মা ব্যাপারগুলো জানতে পারে, জানতে পারার পর আমার বাবা মা কিছু বলে না। বাবা মা কিন্তু এটা জানে না যে সারার সাথে আমার বিয়ে হয়েছে, সারার সাথে আমার বিয়ে হয়েছে এটা আমার আব্বা মা জানে না। শুধু আব্বা মা জানে যে আমি সারার মা সাবিনাকে বিয়ে করছি, এটি আমার বাপ মা জানে। জানার পরে বাপ মা আমার সাথে কথা বলে না, কান্নাকাটি করে। এমন করে প্রায় 1 বছরের মতো আমি সারার মায়ের সাথে থাকি। 1 বছর থাকার পর একটা সময় উনি বাচ্চা কনসেপ্ট করে ফেলে। যখন বাচ্চা কনসেপ্ট করে তখন আমার কাছে মনে হয় যে আমার মনে হয় না যে আসলে আমার এখানে থাকাটা ঠিক হবে, বা আমি আর পারতেছিলাম না। আমি একদিন টিকিট কাউন্টারে গিয়ে আমার বাবার পা ধরে কান্নাকাটি করতে শুরু করেছি, আব্বা এমন এমন ঘটনা, আমি আর পারতেছি না আব্বা, আমার দ্বারা আর সম্ভব না। আমি এরকম এরকম, আমি তখন বাবার কাছে পুরোটা ঘটনা খুলে বলি যে আমার সাথে এরকম এরকম প্রতারণা হয়েছে, আমার আগে এরকম এরকম ব্যবহার করা হয়েছে। এরকম করতো যে স্যার আর মা সাবিন আমাকে ঘর পরিষ্কার করাইতো, বাথরুম পরিষ্কার করাইতো, রান্না করাইতো। এবং মানে এটা কাজের ছেলে যা কাজ করে আমাকে দিয়ে সব কাজ করে। তো কখনো আমাকে একটা টাকা দিত না, আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতাম। একটা টাকা আমাকে দিত না, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিকই করতো। ভাড়িটি আর লিখে দেওয়া থাক দূরের কথা, ওসব নিয়ে কোনো কথাও নেই। এবং সারাও পোল্ট্রি নিয়ে ওর মতো করে ও চলে গেল, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো কন্ট্রাক্ট নাই। পরে বাবা তখন বলছে তুই এখানে কী করবে? আমি বলি বাবা বলে কাবিন কত? আমি বললাম 10 লাখ। আমার বাবা বলে চিন্তা করছো 10 লাখ টাকা কোত্থেকে দিবে, আছে তোর কাছে 10 টাকা? আমি বললাম না। আর বাবা বলে একটা কাজ করি, আমি একটা সিএনজি বিক্রি করে ফেলি, একটা সিএনজি বিক্রি করে তোর কোথাও বিদেশ পাঠিয়ে দিই, কারণ বিদেশ গেলে তুই এটা থেকে বাঁচতে পারবি, নাইলে বাঁচতে পারবি না। জায়গা তো দেওয়া থাক দূরের কথা, এখন এই মহিলা তোর কাছে কাবিনের টাকা চাইবে, ছেড়ে দিতে গেলে কাবিনের টাকা চাইবে, আর কাবিনের টাকা না দিতে বলে তোর নামে মামলা দিবে, তোর জীবনটা এভাবে ধ্বংস করে দেবে। তুই বাবা প্লিজ এটা কর। আমি তখন বাবাকে বললাম বাবা তুমি এটাই করো। তখন বাবা গোপনে গোপনে একটা সিএনজি বিক্রি করে বাবা তখন ভিসার জন্য একটা ট্রাভেল এজেন্সিতে কথা বলে, ওখানে আমার পাসপোর্ট জমা দেয়, কাতারের ভিসার জন্য বাবা কথাবার্তা বলে, এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার কাতারের ভিসা হয়ে যায়। কাতারের ভিসা হয়ে যাওয়ার পরে আমি আমার ওয়াইফ মানে সাবিনাকে কোনো কিছুই বলি নাই, কোনো কিছু না জানি আমার আব্বা আম্মার সাথে দেখা করে একদিন রাত 11:30টার ফ্লাইটে, রাত 11:30টার ফ্লাইটে আমি তখন কাতারে চলে যাই। আমি ওর আম্মাকে বলছিলাম, আমি সাবিনাকে বলছিলাম যে আমি একটু গ্রামে যাব, আমার গ্রামে একটু কাজ আছে, এটা বলে আমি যাই। তো তখন আমি কাতারে চলে যাই। কাতারে গেলে পরে উনি আমাকে নাম্বার তো আর পায় না, আমাকে হোয়াটসঅ্যাপে কল দেয় আমাকে বলে বেলায়েত তুমি কই? আমি বললাম যে আসি। পরে বলে কোথায় আসো, তোমার ফোন বন্ধ কেন? এটা 2 দিন পরে। আমি তখন ওনার কাছে বললাম যে আমি কাতারে চলে আসছি, আমি কাতারে আছি। পরে আমাকে বলতেছে এটা তুমি কি করলা, কিভাবে করলা? পরে আমি বললাম যে আসলে আপনারা যা আমার সাথে করছেন
তা তো তার চেয়েও ভয়ানক। পরে আমি ওনাকে সব কিছু খুলে বলি যে আপনার মেয়ে এগুলা করছে।